ধরো তুমি আমাকে প্লেটে করে একটা রসগোল্লা খেতে দিলে, আমি রসগোল্লাটাকে একবারে মুখে নিয়ে খেয়ে ফেললাম, দ্যাট ইজ কল লামসাম, ওয়ান টাইম। আমি রসগোল্লাটাকে চামচ দিয়ে কেটে 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 একটা একটা করে ভাগ করে করে খেলাম, দ্যাট ইজ কল্ড এসআইপি। 24,000 টাকা, 2000 × 12, 24,000 টাকায় সে রীতিমতন ভাবে, ভাই আমি তোমাকে বলছি, অন্তত পক্ষে হ্যাঁ 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স পেয়েছে। ফোমো বলে এটাকে। ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট। আমার 5টা বন্ধুর কাছে আইফোন রয়েছে, আমার কাছে নেই, সামহাউ ওটা আমার মনের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের জন্ম দেবে, আমি নিজেকে নিচু ভাবতে শুরু করবো বা ইত্যাদি। 17 এটা একটা সার্ভেতে দেখা গেছে যে 70% মানুষ এটা লোন নিয়ে কিনছে। এখন প্রশ্নটা হচ্ছে, দোকানের বিজ্ঞাপনটাও দেওয়া হচ্ছে সেই রকম ভাবে, কিরকম টাইপের, নো কস্ট ইএমআই। আমরা লোন নিই, অনেকে তো বিয়ের জন্য লোন নেয় ভাই, মানে তুমি ভাবতে পারছো মানুষ খাওয়ানোর জন্য আমি লোন নিচ্ছি, আমার দরকার নেই, আমি যতটুকু পারবো যেইভাবে পারবো আমি সেইভাবেই আমার বিয়ে এক্সিকিউট। একটা মানুষের যাচাই, কোষ্ঠী পাথরের যাচাই যেটাকে বলে, সেই কোষ্ঠী পাথরের যাচাইটা অ্যাকচুয়ালি টাকার সাহায্যেই হয়, এবং এটাতে কোনো দ্বিমতের কোনো, খুব হার্ড আর্নড মানি, আমাদের যথেষ্ট কষ্ট করে আমরা প্রত্যেকে রোজগার করি, সেই রোজগারের টাকাটা যদি আমরা সঠিকভাবে ইউজ না করতে পারি, কাজে না লাগাতে পারি, পরবর্তী জীবনে যদি গ্রো সেটাকে না করাতে পারি, তাহলে ন্যাচারাল ব্যাপার আমি আমার লাইফে এগোতে পারবো না। যেটা তুমি, কোচের দরকার কেন, কারণ আমরা তো কোচ, ফাইন্যান্সিয়াল কোচ আমরা, ব্যাপারটা এরকম। কোচের দরকার কেন? কোচ তোমার মধ্যে ডিসিপ্লিন তৈরি করে দেয়, কোচ তোমার মধ্যে ডিসিপ্লিন তৈরি করে দেয়। ইভেন দ্য বেস্ট প্লেয়ার অলসো নিডস আ কোচ। রামচন্দ্র, কৃষ্ণ, গৌতম বুদ্ধ, এরা কিন্তু ভগবানের অবতার, এবং আমরা কিন্তু বর্তমানে এনাদেরকেই ভগবান বলে মনে করি। কিন্তু যদি তাদের অতীতটা দেখা যায়, তারা কিন্তু সবাই রাজার সন্তান, তাই না? কোনো না কোনোভাবে কিন্তু টাকাটাই আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় বর্তমান যুগেও। কলিযুগে তো টাকাটা তো আমরা দেখতেই পাই, কীভাবে আমরা ইউজ করছি, কীভাবে খরচা করছি, কীভাবে আমরা দেখাই লোকদেরকে, তাই না? তো টাকাতে যদি আপনি কোটিপতি হতে চান, আজকের পডকাস্টটা কিন্তু মানে আপনাদেরই জন্য, এবং যারা ইয়াং জেনারেশন, যারা ভাই বোন, যারা রোজগার করছেন, যে আমি ভবিষ্যতে গিয়ে নিজের লাইফটাকে খুব সুন্দর করব। আমার যেখান দিয়ে ইন্ট্রোটা শেষ হবে, আজকে আমাদের গেস্ট কিন্তু খুবই স্পেশাল, নতুন একজন। আর আমাদের কেকে পডকাস্টে প্রথমবার কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। তা বেশি দেরি করব না, আমাদের গেস্ট যিনি আছেন দেবজিৎ গোস্বামী, উনি খুবই সুন্দর, একটা ভালো একটা কোচ তিনি, কিন্তু নাম্বার দেওয়াই থাকবে বাদিকে, আর দাদা যেভাবে আমাদের সাথে যোগাযোগ করে সেই নাম্বারটাও আপনাদের সামনে ব্লিঙ্ক করছে। এবং জানেন কি করতে হয়, আমাদের এখানে আসতে গেলে ফোন করতে হয়। আর যদি কোনো রকম প্রমোশনাল কাজ চান, বা চান যে নিজের বিজনেসটা ভালো গ্রোথ দিতে, তার জন্য কল করতে পারেন, আর ডাইরেক্ট দাদার কাছে। কেমন আছো দাদা? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো ভাই? এই চলছে। এই প্রথমবার আমাদের কেকে পডকাস্টে কিন্তু একটু টাকা পয়সা নিয়ে কথা হবে, সোজাসুজি বলতে গেলে, কারণ এটা একটা টার্ম আছে, আর তুমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমি আজকে জানতে চাইবো, আমাদের এই সারা বিশ্বে বর্তমান যে সময় আছে, সেখানে কিন্তু টাকাটাই সব। টাকাটা সব তো ছিল আগে, কিন্তু এখন হয়ে গেছে টাকাটাই সব। মানে মেয়ের বিয়ে থেকে শুরু করে তোমার কি অকাত, তোমার কি পজিশন, তোমার কতটা তুমি সম্মান পেতে পারো, পুরোটাই টাকা, সবকিছু এটার উপরে ডিপেন্ডেন্ট একদম। ঠিক আছে? এর বাইরে তুমি যদি যাও, তুমি যতই জ্ঞানী পুরুষ হও না কেন, তোমার কথা কেউ শুনবে না। আজকে আমি দর্শকদের জন্য, আমি তোমাকে, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে খুবই থ্যাঙ্কফুল সেটার জন্য। প্রথমেই তুমি তোমার মতো করে স্টার্ট করো, যে মানুষ প্রথমে, বা একটা ইয়াং জেনারেশন যারা শুনছে, যারা আমার বেশিরভাগ অডিয়েন্স আছে, তারা কিভাবে নিজেকে বা নিজের টাকার পকেট মানি হোক বা কিছু চাকরি করে যদি কিছু উপার্জন করে, সেটা কিভাবে করে, তুমি তোমার মতো করে সাজিয়ে দিই বলো। ওকে, প্রথমেই সবাইকে বলি নমস্কার, আমার নাম দেবজিৎ গোস্বামী। আমার একটি নিজস্ব ছোট কোম্পানি রয়েছে, ফিনগুরু ওয়েলথ ম্যানেজমেন্ট। আমি একজন এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। বেসিক্যালি দেখো কৌশিক, বিষয়টা হচ্ছে, আর সবার আগে তো তোমাকে ধন্যবাদ আমাকে এই পডকাস্টে ইনভাইট করবার জন্য। বিষয়টা হচ্ছে যে টাকার ক্ষেত্রে দাঁড়িয়েও আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে প্রথমে বলে যে আমাদের লাইফে ফার্স্ট যখন স্টেজ একটা শুরু হচ্ছে, সেইখানে লার্নিং থাকে। তো লার্নিং এর পরে আমরা আর্নিং শুরু করি। তো বেসিক্যালি দুটো কথার মধ্যে একটা মাত্র এলের ডিফারেন্স রয়েছে। লার্নিং থেকে আর্নিং এর যে জায়গাটা, তো সেইখানটায় মাত্র একটা এলের ডিফারেন্স, কিন্তু ওই এলটা মহা একটা পার্থক্য করে দেয়। তো যে কোনো ইয়াংস্টার যে আজকে কিনা তার
পড়াশোনার জীবন শুরু করছে, পড়াশোনার জীবন ইন দ্য সেন্স আমি বলতে চাইছি হায়ার স্টাডিজ শুরু করছে, সেই এজ গ্রুপের মধ্যে যারা পড়ছে অবভিয়াসলি, তাদেরকে সবার আগে তো নিজের স্কিল বিল্ডিং এর দিকে জোর দিতে হবে ফার্স্ট অফ অল। উইদাউট স্কিল বিল্ডিং তোমাকে কেউ পে করবে না। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে সামহাউ তারপরে পরবর্তীকালের জীবনে তুমি যখন আর্নিং করছো, সেই পয়সাটাকে তোমাকে সঠিকভাবে ম্যানেজ করতে শিখতে হবে। এখন এই প্রসঙ্গে না আমাদের ইন্ডিয়ান সোসাইটির মধ্যে একটা ড্রব্যাক রয়েছে। ড্রব্যাকটা কিরকম, আমাদের ছোটবেলার থেকে আমরা যখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পরবর্তীকালে যাই, আমাদের ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি, অঙ্ক সমস্ত শেখানো হয়, কিন্তু এইটা বলা হয় না যে তুমি মানি ম্যানেজমেন্ট কিভাবে করবে। কারণ বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে যে ইটস আ পার্সোনাল ফাইন্যান্স। তো এটা ফাইন্যান্স কিন্তু ব্যক্তিগত, মানে তোমার ক্ষেত্রে ফাইন্যান্সটা এক ধরনের হবে, আমার ক্ষেত্রে ফাইন্যান্সটা আরেক ধরনের হবে। আমি একরকম ভাবে মানি ম্যানেজমেন্ট করবো, তুমি তোমার মতন করে করবে। তো ন্যাচারাল ব্যাপার, সেই জায়গার থেকে দাঁড়িয়ে কোথাও না কোথাও এই পার্সোনাল ফাইন্যান্সটা শেখাটা খুব দরকার। বিকজ পার্সোনাল ফাইন্যান্স যদি একটা মানুষ না জানে, তাহলে এই দুনিয়াটাতেও তুমি কিভাবে তোমার টাকাটা ম্যানেজ করবে। বিকজ আমরা প্রত্যেকে খুব হার্ড আর্নড মানি, আমাদের যথেষ্ট কষ্ট করে আমরা প্রত্যেকে রোজগার করি। সেই রোজগারের টাকাটা যদি আমরা সঠিকভাবে ইউজ না করতে পারি, কাজে না লাগাতে পারি, পরবর্তী জীবনে যদি গ্রো সেটাকে না করাতে পারি, তাহলে ন্যাচারাল ব্যাপার আমি আমার লাইফে এগোতে পারবো না। যেটা তুমি বললে আমি তোমার সাথে কমপ্লিটলি এগ্রি করে, যে টাকাটাই সব, এই ব্যাপারটা থাকে আধুনিক সময়ে দাঁড়িয়ে। কারণ আলটিমেটলি দাঁড়িয়ে একটা মানুষের অবশ্যই তার বিহেভিয়ারাল কার্টসি তো সবার আগে, আচার আচরণগত ইয়েগুলো, সভ্যতা, ভদ্রতা, সেটা ছাড়াও যদি দেখা যায়, হ্যাঁ, তাহলে একটা মানুষের যাচাই, কোষ্ঠী পাথরে যাচাই যেটাকে বলে, সেই কোষ্ঠী পাথরে যাচাইটা অ্যাকচুয়ালি টাকার সাহায্যেই হয়, এবং এটাতে কোনো দ্বিমতের কোনো বিষয় নেই। একটা জিনিস তুমি আধুনিক যুগের কথা বললে বা আমাদের কলেজ লাইফের কথা বললে, আমি আমার কলেজ অনেকদিন আগেই পাস আউট হয়েছি, অনেকদিন না, বেশি 6-7-5 বছর হয়েছে দেখতে গেলে, এবং তুমি অনেক আগে থেকে তুমি পাস আউট হয়েছো। কিন্তু বর্তমানে যাদের দেখো ইয়াং জেনারেশন, 17 এসছে, আইফোন 17 এসছে, সবাই লোন নিয়ে কিনে নিচ্ছে। যখন মাইকটা নিয়ে সামনে ধরা হচ্ছে, বলছি আপনি কিভাবে কিনলেন, 1,14,000 সামথিং, আমি কি ঠিক বলছি কিনা? আরো বেশি হবে, আরো বেশি, আমিও জানি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি যতদূর শুনি 1 লাখের উপরেই দামটা আছে, আমি অ্যাকচুয়ালি জানি না। কিন্তু মানুষ যখন কিনছে ওই লোন নিয়ে কিনে নিচ্ছে। আমি এইটা জানতে চাইবো দাদা তোমার কাছে, যে লোনটা কি খুব দরকার নাকি একটা ইয়াং জেনারেশন হিসাবে, কারণ অনেক বিজনেসম্যান লোন নিয়ে বিজনেস করছে, কতটা লোনের দরকার? প্রথমে তোমার এই প্রশ্নটার উত্তর আমার কাছে দুরকম ভাবে। কিছুটা লোন নেওয়াটা গুরুত্বপূর্ণ, আবার কিছু কিছু ক্ষেত্রে লোন নেওয়াটা একদমই আননেসেসারি। কেমন টাইপের? ধরো আজকে তুমি কোনো হায়ার স্টাডিজ করতে যাচ্ছ, তুমি জানো যে এই হায়ার স্টাডিটা করলে ইন ফিউচার আমার জব রিলেটেড বিভিন্ন সুযোগ সুবিধা কাজ করবে, এরকম ধরনের ব্যাপারটা। অথবা তুমি এই বিষয়টা জানো যে এই হায়ার স্টাডিটা আমাকে ভবিষ্যতে চাকরি বাকরি পেতে হেল্প করবে, বহুদূর এগিয়ে দেবে আমাকে, সব থেকে বড় কথা। তুমি তার জন্য একটা লোন নিচ্ছ, এবং সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এইটা তোমার দ্বারা অ্যাফোর্ডেবল হওয়া চাই। তুমি যে লোনটা নিচ্ছ সেই বিষয়টা তোমার দ্বারা অ্যাফোর্ডেবল হওয়া চাই, তো তুমি লোন নাও, তুমি উচ্চশিক্ষার জন্য লোন নাও। আমরা যেটা করি, আমরা এক্স্যাক্টলি এর অপোজিটটা করি। সাধারণ মানুষরা কি করি, আমরা লোন নিই পার্সোনাল লোন, যেটার ইন্টারেস্ট রেট 10%, 10.5, 11% ইন্টারেস্ট রেট থাকে। আমরা লোন নিই, অনেকে তো বিয়ের জন্য লোন নেয় ভাই, মানে তুমি ভাবতে পারছো, মানুষ খাওয়ানোর জন্য আমি লোন নিচ্ছি। আমার দরকার নেই, আমি যতটুকু পারবো, যেইভাবে পারবো আমি সেইভাবেই আমার বিয়ে এক্সিকিউট করবো, ন্যাচারাল ব্যাপার। বা আমার আদার্স ফ্যামিলির যা শুভ অনুষ্ঠান রয়েছে সেইভাবে এক্সিকিউট করবো। এবার দেখতে গেলে কিন্তু ব্যাংকরাও কিন্তু লোন দিচ্ছে এইসব বিষয় দিচ্ছে তো, কারণ তাদের কাছে এটা গোল্ডেন অপরচুনিটি। করোনার সময় তুমি শুনেছিলে বিয়ের কার্ড নিয়ে গেলে লোন দিচ্ছিল? হ্যাঁ হ্যাঁ। এইবার বিষয়টা হচ্ছে এইসব। আচ্ছা, এইবার আসি তোমার প্রশ্নের জায়গাতে। আইফোন 17 এখন কি বেরিয়েছে, 17 প্রো বোধহয় নাকি 17 বেরিয়েছে না? আচ্ছা, জানিও না এইসব। এই ক্ষেত্রে আমি খুব গরিব। কেন? ইন দ্য সেন্স হচ্ছে বিষয়টা, সেটা হচ্ছে আইফোন 17, এটা একটা সার্ভেতে দেখা গেছে যে 70% মানুষ এটা লোন নিয়ে কিনছে। এখন প্রশ্নটা হচ্ছে, দোকানের বিজ্ঞাপনটাও দেওয়া হচ্ছে সেই রকম ভাবে, কিরকম টাইপের, নো কস্ট ইএমআই। এখন নো কস্ট ইএমআই তে যখন দিচ্ছে, সাধারণ মানুষ ভাবছে আরে আমার অ্যাকাউন্ট থেকে তো মান্থলি কত যাচ্ছে, 4,000 যাচ্ছে, 5,000 যাচ্ছে, আমি তো আরামসে পে করে দেবো। ফ্যাক্টরটা সেইটা নয়। ফ্যাক্টরটা হচ্ছে তুমি এই যে 4,000, 5,000 যে পে করতে চলেছো, দেখো আমরা যখন কোনো একটা নতুন জিনিস কিনি না, আমাদের মধ্যে থেকে একটা হরমোন সিক্রেশন হয়, দ্যাট ইজ কল্ড ডোপামিন। ডোপামিন হরমোন আমাদের ভেতর থেকে সিক্রেশন হয়, তো আমরা সাডেনলি একটা জিনিসকে দেখে খুব আনন্দ পাই। আমার হাতে আইফোন 17, আমি খুব আনন্দ পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম টাইপের থাকে।
ফ্যাক্টরটা হচ্ছে ওই ডোপামিনটা সিক্রেশন হয়ে গেল, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 6 মাস, আমার এক্সাইটমেন্ট শেষ, বন্ধু বান্ধবদের মধ্যে নিজের একটুখানি আধিপত্য দেখানো গেল, তারপর থেকে কিন্তু যেই কে সেই লাইফ। প্রশ্ন হচ্ছে বন্ধু বান্ধবদের সামনে সামনে আধিপত্যটা দেখিয়ে হবেটা কি? ব্যাপারটা হচ্ছে তোমার ইএমআই তো অন্য কোনো বন্ধু পে করবে না, তার মানে তোমার ইএমআইটা তোমাকে পে করতে হবে। আচ্ছা, তুমি যেই নো কস্ট ইএমআই তে নিলে বিষয়টা, সেই নো কস্ট ইএমআই এর পিছনে তোমাকে একটা সহজলভ্য বিজ্ঞাপনের শিকার হলে তুমি। সহজলভ্য বিজ্ঞাপনটা কিরকম টাইপের? তুমি এই যে নো কস্ট ইএমআইটা নিয়ে নিলে, তার ফলে তোমার লাইফস্টাইলে স্যাক্রিফাইস করতে হলো, 1 নম্বর কথা। 5,000 6,000 টাকা তোমার ব্যাংকের থেকে চলে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই পার্টিকুলার অ্যামাউন্টটা দেখো, অনেকে হয়তো এখানে শুনে তোমার অডিয়েন্সরা বলবে তাহলে কি আইফোন নেবো না, বা আইফোন নেওয়াটা কি অস্বীকার, মানে ভুল জিনিস এরকম টাইপের। ব্যাপারটা একদমই তা নয়। তুমি প্ল্যানিং করো, তুমি প্রপার প্ল্যানিং এর মাধ্যমে কি করতে পারো, আরামসে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। কিরকম ধরনের? এবার প্রশ্নটা হচ্ছে, ধরো তুমি প্রত্যেক মাসে 5,000 যেটা তুমি নো কস্ট ইএমআই দিতে, তুমি 5,000 এর এসআইপি করলে 5 বছরের ধরে, তুমি ওটাকে কোনো, আমি বলছি না যে রিস্কিয়ার অ্যাসেটস এর মধ্যে, তুমি 5 বছরের জন্য ওটাকে কোনো হাইব্রিড ফান্ডস এর মধ্যে রেখে দিলে, ফর এক্সাম্পল হাইব্রিড ফান্ডস এর মধ্যে তুমি 5 বছর বাদে রেখে দিলে, 5 বছরের জন্য রেখে দিলে ওটাকে, তোমার টাকাটা ধীরে 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 গ্রো করলো, তুমি সেটা দিয়ে আইফোন কিনলে। এইটার বিষয়টা বলার এই কারণে দরকার যে ন্যাচারাল ব্যাপার, ধরো আজকে একটা জিনিস, সেটা হচ্ছে তুমি 5 বছরের কথা ভেবে, তুমি কিন্তু আগামী 5 বছরের কথা ভেবে একটা আইফোন নিয়ে নিচ্ছ। এবার যখন তুমি আগামী 5 বছরের কথা ভেবে আইফোন নিচ্ছ, আগামী 5 বছর তোমার লাইফে এক্স্যাক্টলি কি ঘটবে বা না ঘটবে তুমি কি জানো আগের থেকে? তোমার ফ্যামিলিতে কোনো এমার্জেন্সি আসতে পারে, গড ফরবিড তোমার জব লস হতে পারে, তার মানে ন্যাচারাল ব্যাপার তোমাকে কিন্তু আইফোনের ইএমআইটা পে করতেই হবে। এবার প্রশ্নটা হচ্ছে, যদি তোমার এই ধরনের কোনো ক্রাইসিস তৈরি হয় ফ্যামিলির মধ্যে, তোমার জব লস হলো, ঠাকুর না করে জব লস হলো, অথবা তোমার ফ্যামিলিতে কেউ সাডেনলি অসুস্থ হয়ে পড়লো, বা মেডিকেল এমার্জেন্সি বিভিন্ন টাইপের চলে এলো, তুমি হয়তো এসআইপিটা করছিলে আইফোন কেনার জন্য, কিন্তু যখন যেমন তখন তেমন, বাংলায় একটা কথা আছে, ন্যাচারাল ব্যাপার তুমি কি করলে 5 বছর বাদে এসআইপির যেটা তুমি করলে বা তোমার টাকাটা যে লেভেলে বাড়লো, ওটা দিয়ে তুমি আইফোন না কিনে তুমি ফ্যামিলির একটা এমার্জেন্সিকে তুমি কি করতে পারলে, গার্ড করে নিতে পারলে। তার মানে ন্যাচারাল ব্যাপার প্রপার প্ল্যানিং এর দ্বারা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। কিন্তু তোমাকে আমি এটাও বলেছি যে অনেক বিজনেসম্যানরা কিন্তু লোন নেয়। আজকে অনেক দর্শকরা আছে, নিচে লিখে দেবে যে অনেক বিজনেসম্যানই লোন নেয়। আজকে আমার বাবার কাছে আছে এই টাকাটা, তাই জন্যই আমাকে দিচ্ছে যে আমি কিনতে পারছি। আমি কেন কিনবো না, বা আমি লোনে কেন নেবো না? আমার বাবার একটা অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, আমার বাবার কিছু যায় আসে না। আমি সেই ক্যাটাগরি মানুষদের একদম বাদ দিয়ে দিলাম দাদা এখানে। কিন্তু যারা দেখাতে বিশ্বাসী করে, দেখো বড় লোকরা দেখায় না, তুমিও জানো, কিন্তু যারা গরিব বা যারা একটু মিডল ক্লাস, তারা একটু দেখায় যে আমার কাছে এটা আছে, এটা একটু হাম্বড়াই ব্যাপারটা আছে। তাদেরকে তুমি কি বলবে? দেখানোর বিষয়টা যেটা আসে সেটা হচ্ছে ফোমো বলে এটাকে। ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট। আমার 5টা বন্ধুর কাছে আইফোন রয়েছে, আমার কাছে নেই, সামহাউ ওটা আমার মনের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের জন্ম দেবে, আমি নিজেকে নিচু ভাবতে শুরু করবো, বা ইত্যাদি ইত্যাদি। ফ্যাক্টরটা হচ্ছে, হ্যাঁ তুমি যেটা প্রথম প্রশ্নটা করলে যে বিজনেসম্যানরাও লোন নেন, অবশ্যই তারা তো বিজনেস গ্রো করানোর জন্য নেন। আমি তোমাকে একটু আগেই বললাম ভাই একটা জিনিস, সেটা হচ্ছে ধরো তুমি এডুকেশন লোন নিলে, তার মানে এটা কি, তুমি এডুকেশন লোন নিয়ে নিজেকে আরো বেশি কনস্ট্রাকটিভ ওয়েতে পরিচালিত করতে পারবে, সেই ক্ষেত্রে তোমার লোন নেওয়াটা সার্থক। তুমি বিজনেসের জন্য লোন নিলে, তুমি জানো যে লোনটা আমি নিচ্ছি, আগামী দিনে আমার বিজনেসের টার্নওভার হলে সেই লোন আমার মিটিয়ে আমি বিজনেসে আরো গ্রোথে পৌঁছাতে পারবো। কিন্তু আইফোন নিয়ে, হ্যাঁ আজকে কথার কথা, তুমি ব্লগার হও, তুমি ব্লগার হও, তুমি কন্টেন্ট ক্রিয়েটর হও, তোমার একটা ভালো ক্যামেরার দরকার, একটা ক্যামেরা 1,00,000-1,50,000 টাকা বা তার বেশি, আমার সঠিক আইডিয়া নেই, ঠিকই বলেছো, দর্শকরা আমাকে প্লিজ ট্রোল করবেন না যে 1,00,000-1,50,000 টাকায় ক্যামেরা আসে না, কিন্তু বিষয়টা হচ্ছে যদি আসে তাহলে সেই জায়গার থেকে দাঁড়িয়ে তুমি 1,00,000-1,50,000 টাকায় ক্যামেরা প্লাস তোমার ফোনের পারপাস সলভ করতে পারো, একদম এডিটিংও করা যাবে, সেখানে এডিটিংও করা যাবে সবকিছু। কিন্তু শুধুমাত্র লোক দেখানোর জন্য, দেখো ভাই লোক দেখানোর না জীবনে শেষ নেই, লোক দেখানোর জীবনে শেষ নেই। কিছুদিন আগে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পেল, ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ, আমি এশিয়া কাপের কথা কিন্তু বলছি না, তার আগে যেটা T20-তে ওয়ার্ল্ড কাপ পেল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি তখন একটা ওই বাড়িতে ফোন করে নিজেদের প্রিয়জনদের সাথে মুহূর্তগুলো শেয়ার করছিল। খেয়াল করে দেখেছো রোহিত শর্মার হাতেও আইফোন রয়েছে, সেটা কোন মডেল মনে পড়ছে না, 15, রোহিত শর্মার হাতে 15, তারপর তুমি 17 ইউজ করছো। মানে আমার নিজের 17 নেই,
ঠিক আছে, আমি Factor, বলি একটা, বলছি। হ্যাঁ তুমি এটা বলছো যে তুমি ওদের একটা কোন ফুটবলার আছে, আফ্রিকান ফুটবলার, তিনি এতটাই গরিব ছিলেন, সেখান থেকে উঠে আসা, তার এক একটা ম্যাচের জন্য তিনি 3 বা 4 মিলিয়ন পায়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে এখনো ওই আইফোন 13 না 12 ইউজ করে, তাও ভাঙা। আমি নামটা ভুলে যাচ্ছি, আমি আই এম সরি, কিন্তু কিছুদিন আগে বরুণ চক্রবর্তীর একটা ভিডিও তুমি দেখবে। হ্যাঁ, বরুণ চক্রবর্তী বলেছে যে আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি যেইখানে আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধব যারা রয়েছে তারা কেউ খাবার ডেলিভারি করে। আমি বলছি না যে কাজগুলো ছোট, কাজগুলো যথেষ্ট কষ্টের, আমি বলতে চাইছি এইটাই যে কাজগুলো সৎ পথের 1 নম্বর এবং কাজগুলো যথেষ্ট কষ্টের। তো যে সমস্ত দাদারা বা ভাইয়েরা ডেলিভারি করে তাদের প্রতি আমার ভীষণ শ্রদ্ধাবোধ রয়েছে, ন্যাচারাল। তো বরুণ চক্রবর্তী বলছে যে আমার সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমি বেশ কিছু বন্ধু বান্ধবদের সার্কেল আমার রয়েছে যেখানে ম্যাক্সিমাম কেউ খাবার ডেলিভারি করছে, কেউ হয়তো সাধারণ কোনো চাকরি বাকরি করছে এরকম ধরনের। বলছে সামহাউ আমার হাতে যখন সেই 2.5 লাখ 3 লাখের ঘড়িটা আমি পড়তে যাই, সেটা আমাকে মনে করায় আমার অরিজিনটা, আমি এসছি কোথা থেকে, আমি এসছি কোথা থেকে। মানুষের নিজের রুটকে ভুললে চলবে না, আমি এসছি কোথা থেকে সেই আশাটাকে বরুণ চক্রবর্তী যে মনে রেখেছে নাম্বার 1, এবং সেই অনুযায়ী যে বিষয়টাকে এক্সিকিউট করছে, এবং এত কিছুর মধ্যে আজকে দেখো সে একজন ইন্ডিয়ার নামকরা প্লেয়ার, এই মুহূর্তে দাঁড়িয়ে তো বড় বড় লেভেলের প্লেয়ার, তার কাছে প্রচুর পয়সার হাতছানি রয়েছে। পয়সার থেকে বড় কথা, তিনি যেটা চাইবে এখন সেটা পাবেন, তার কাছে ফেম রয়েছে, নেম রয়েছে, সবকিছু রয়েছে। তা সত্ত্বেও দাঁড়িয়ে তিনি যে এই ডাউন টু আর্থ পার্সোনালিটিটাকে শো করতে পেরেছেন, এবং শো নয় শুধুমাত্র এক্সিকিউট করা, সেই ব্যাপারটাকে এক্সিকিউট করতে পেরেছেন, তার জন্য তো অবশ্যই তার একটা প্রশংসার প্রাপ্য। তার মানে রোহিত শর্মা, বিরাট কোহলির মতন বড় বড় সেলিব্রিটিস যারা, তাদের হাতে যদি আইফোন 14, আমি জানি না 14 আছে বোধহয়, আইফোন 14, আইফোন 15 এইগুলো থাকে, তাহলে তো আমাদের মতন সাধারণ মানুষরা আইফোন 17 কিনে শো অফ করাটা আমার কাছে অ্যাটলিস্ট বাতুলতা, বা আমার কাছে আননেসেসারি বলে খুব মনে হয় জিনিসটা। একদমই। আর বাদিকে তো একটা নাম্বার যেটা দেখা যায়, সবাই দর্শকরা দেখতে পাচ্ছে, সেই নাম্বারে যদি ফোন করে দাদা, তোমার তো হেল্প পাবেই। পাবে, অবশ্যই পাবে, সব রকম ভাবে ফাইন্যান্সিয়াল। আমি এবার জানতে চাইবো, এই ফোন করে যদি কোনো ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা যদি জিজ্ঞেস করে যে আমি আমার ফাইন্যান্সটা কিভাবে শুরু করব, তার ধাপটা যদি তুমি একটু রাখো। আচ্ছা, অবশ্যই। প্রথমে তো সকল ইয়াং ছেলেমেয়েদের যারা ফাইন্যান্সিয়াল জার্নি বা চাকরি বাকরি পেয়ে নতুন ফাইন্যান্সিয়াল জার্নি শুরু করতে চলেছো, সবাইকে শুভেচ্ছা। কারণ বিষয়টা হচ্ছে এই বয়সে দাঁড়িয়ে মানুষের একটাই চিন্তাভাবনা সব থেকে বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে কি করে খরচা করবো। তো অবশ্যই খরচা করো, লাইফ এনজয় করো, এটা একবারও অস্বীকার করার নয়, কারণ জীবন একটাই, বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু জীবন একটাই, তার আবার একটা অন্য অর্থও আছে, সেটা হচ্ছে ইয়োলো, ইউ অনলি লিভ ওয়ান্স। তার মানে বিষয়টা যে জেনজির ল্যাঙ্গুয়েজ তো এইসব, এবার বিষয়টা হচ্ছে ইউ অনলি লিভ ওয়ান্স এর যে ব্যাপারটা থাকে আর কি। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে জীবন একটাই, ওই জিনে কে হে 4 দিন, কিন্তু বাকি হে বেকার দিন এটা বলো না, বাকিটাও তোমার বেকার দিন নয়, বাকিটাও তোমাকে কিছু করে খেতে হবে। তুমি যতদিনই বাঁচো না কেন বা যতদিনই চাকরি বাকরি করো না কেন, তার পরবর্তী জীবনেও তোমার একটা মানে পরবর্তী একটা লাইফ থাকবে, তোমার চাকরি বাকরির ওপরেও একটা লাইফ থাকবে। মোটামুটি ভাবে দেখা যায় যে একটা মানুষ 25 বছর বয়স থেকে তার ফাইন্যান্সের জার্নি বা চাকরি বাকরি বিজনেসের জার্নি শুরু করে। কারণ ধরো একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করতে করতেই একটা ছেলে বা মেয়ের 23 বছর তো হয়ে যায়, বেশি হয়, পিএইচডি করলো ইত্যাদি। তারপরে সে 25 বছর থেকে মোটামুটি জার্নি শুরু করলো, যেটা এক্সটেন্ড করে গিয়ে 60 ইয়ার্স অব্দি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অনেকের আবার আর্লি রিটায়ারমেন্টের একটা কনসেপ্ট চলে আসছে, যেটাকে বলা হয় ফায়ার কিরকম টাইপের, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি, যেটাকে ডিকোড করলে এই ব্যাপারটা থাকে। এখন ফ্যাক্টরটা হচ্ছে কোনো এই 25, 26 বা 27 বছরের ভাই বোনরা যদি যারা ইনভেস্ট বা ফাইন্যান্সিয়াল জার্নি শুরু করতে চাইছো, আমি সবার আগে তাদেরকে বলবো, দেখো আমরা যখন গাড়িতে বসি তখন আমরা সিট বেল্টসটা সবার আগে লাগাই, তারপরে আমরা গাড়ি স্টার্ট দিই, ফ্যাক্টরটা এরকম। অথবা গাড়ি স্টার্ট দিয়ে সিট বেল্টসটা লাগাই, তারপরে গাড়ি এগোতে থাকে। সো সেফটি ফার্স্ট। সেফটি ইন দ্য সেন্স কিরকম, আমরা যদি আমাদের ফাইন্যান্সিয়াল জার্নিটাকে একটা চতুর্ভুজের মতন করে ভাবি, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যা ইচ্ছা তুমি ভাবতে পারো, বেসিক্যালি চতুর্ভুজের মতন করে যদি ভাবি, তাহলে চতুর্ভুজের মতন করে যদি ভাবতে পারি, সবার আগে আসবে হচ্ছে আমার হেলথ ইন্স্যুরেন্স। ফার্স্ট অফ অল, প্রথম হচ্ছে আমার হেলথ ইন্স্যুরেন্স। কেন? বিষয়টা হচ্ছে আলটিমেটলি আমি যদি ছোট বয়স থেকে হেলথ ইন্স্যুরেন্স নিই, অবশ্যই তাহলে কি হবে, আমি চট করে হেলথ ইন্স্যুরেন্সটা কোম্পানির তরফ থেকে পেয়ে যাব, 1 নম্বর কথা। আমার রোগ তখন কম শরীরে ন্যাচারালি, তো হেলথ ইন্স্যুরেন্স পাওয়াটা আমার পক্ষে সহজ হবে। দ্বিতীয় হচ্ছে প্রিমিয়ামটা লো থাকবে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রিমিয়ামের চার্জ রয়েছে, সেই অনুযায়ী আমার প্রিমিয়াম লো থাকবে, ব্যাপারটা এরকম, যেহেতু আমি কম বয়সে হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছি। সেকেন্ড আমার ক্রাইটেরিয়া হবে টার্ম ইন্স্যুরেন্স নেওয়া। টার্ম ইন্স্যুরেন্স কি?
ইন্স্যুরেন্স প্রোডাক্টসের মধ্যে সব থেকে বেটার প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে টার্ম পলিসি। আনফর্চুনেটলি অনেকে এই বিষয়টা সম্বন্ধে আমাদেরকে অ্যাওয়্যার করান না। ফ্যাক্টরটা কেন? টার্ম পলিসিতে বলা হয় যে তুমি একমাত্র প্রিমিয়াম দিচ্ছ 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 দিচ্ছ, যখন তুমি মারা যাবে তখনই তোমার ফ্যামিলি টাকাটা পাবে। এইখানেই অনেকে আর্গিউ শুরু করে দেয়, তাহলে তুমি মরলেই টাকাটা পাবো, তাহলে আমি কি করে ভোগ করবো টাকাটা। ফ্যাক্টরটা এরকম। আমি সেই প্রসঙ্গে একটু পরেই আসছি। বিষয়টা হচ্ছে টার্ম পলিসির প্রিমিয়াম সারা জীবন লক থাকে। তুমি যেই অঙ্ক থেকে, মানে যেই অ্যামাউন্টটা দিয়ে তুমি প্রিমিয়াম দেওয়া শুরু করবে, সেই অ্যামাউন্টটাই তোমার সারা জীবন ধরে চলবে। এখন বিষয়টা যেটা, সেটা হচ্ছে টার্ম পলিসি তুমি যত কম বয়সে নেবে তোমার প্রিমিয়াম তত কম হবে। 18 বছরের পর থেকে টার্ম পলিসি নেওয়া যেতে পারে। 2 নম্বর হয়ে গেল। তাহলে চতুর্ভুজের একটা বাহুতে আমার হেলথ ইন্স্যুরেন্স, সেকেন্ড বাহুতে হচ্ছে টার্ম পলিসি। এবার থার্ডে চলে এলাম আমি। থার্ড বাহুতে হচ্ছে আমার এমার্জেন্সি ফান্ড। থার্ড বাহুতে হচ্ছে আমার এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড কিরকম? আমার মিনিমাম, ধরো কথার কথা, ঠাকুর না করে তোমার জব লস হলো বা জবের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হলো, তোমাকে এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে। আইডিয়ালি আমরা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছি তারা বলি তুমি মোটামুটিভাবে 6 থেকে 8 মাসের একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখো। খুব ভালো হয় যদি 12 মাসেরটা তৈরি করে রাখতে পারো। তার মানে তুমি 6 থেকে 8 মাসের একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে ফেললে। 4 নম্বর যেটা আসবে সেইটা হচ্ছে ইনভেস্টমেন্ট। 4 নম্বরটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের মধ্যে তুমি কিসে যেতে পারো? যে কোনো 25, 26, 27 বছরের ছেলে মেয়ে যারা মার্কেটে আগে কোনোদিন এন্ট্রি নাওনি, তাদের জন্য বেস্ট হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড কি? আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের মধ্যে বেসিক্যালি দুটো সূচকের ওপরে বেস করে আমাদের শেয়ার মার্কেটটা চলে। একটা হচ্ছে নিফটি, একটা হচ্ছে সেন্সেক্স। নিফটি এবং সেন্সেক্স এর অনুযায়ী বেশ কিছু মিউচুয়াল ফান্ডস রয়েছে যারা এক্স্যাক্টলি নিফটি 50 মানে নিফটির ভেতরে যে 50টা স্টকস রয়েছে, বা সেন্সেক্স 30 মানে সেন্সেক্স এর ভিতরে যে 30টা স্টকস রয়েছে, তার ওয়েটেজটাকে ফলো করে। নিফটি বা সেন্সেক্স দেখা গেছে ওভার দ্য লাস্ট 15 ইয়ার্স, ইফ আই এম নট রং, তাহলে লাস্ট 15 ইয়ার্সে নিফটি বা সেন্সেক্স ওই 13% মতন রিটার্ন দিয়েছে, 13% মতন রিটার্ন দিয়েছে। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে এই যে 13% রিটার্নটা দিল, এটা কিন্তু কম্পাউন্ডিং রিটার্ন। তুমি ইন্ডেক্স ফান্ড দিয়ে শুরু করো, ইন্ডেক্স ফান্ড দিয়ে শুরু করো। তুমি বাইক শিখে প্রথম দিনই তো 80 স্পিডে গাড়ি চালাবে না, পরবর্তীকালেও চালানো উচিত নয়। আমি ওভার স্পিডিংকে রীতিমতন ভাবে মারাত্মকভাবে ভয় পাই। বাট কিন্তু কথা হচ্ছে তোমার ধীরে ধীরে হাতটা পাকবে, তারপরে তো তুমি তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে। তুমি ইন্ডেক্স ফান্ড দিয়ে শুরু করো। ইন্ডেক্স ফান্ডের এক্সপোজারটা একটু বানিয়ে নেওয়ার পরে তুমি জিনিসটাকে বুঝে গেলে, একটা মিউচুয়াল ফান্ডস কিভাবে কাজ করে না করে ইত্যাদি বুঝে নেওয়ার পর তুমি এইবার হাত পাকাও। তুমি লার্জ ক্যাপে যাও, মিড ক্যাপে যাও, স্মল ক্যাপ যাও, হাইব্রিড যাও, ব্যালেন্সড অ্যাডভান্টেজ যাও, ফ্লেক্সি ক্যাপ যাও, তুমি যেখানে যেতে চাও যাও। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে সঠিকভাবে নিজের রিস্ক অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে তারপরে ইনভেস্টিং জার্নিটা শুরু করো। তো বেসিক্যালি 4টে বাহুতে আমি জিনিসটাকে ভাগ করবো। ফার্স্ট অফ অল যদি সামারি করে বলি, হেলথ ইন্স্যুরেন্স, সেকেন্ড হচ্ছে টার্ম পলিসি, থার্ড হচ্ছে এমার্জেন্সি ফান্ড, এবং অ্যাট লাস্ট হচ্ছে এসআইপি বা ইনভেস্টমেন্ট জার্নি মিউচুয়াল ফান্ডসে শুরু করা। সো দ্যাট ইজ দ্য বেসিক থিং। এবং এটা কিন্তু খুব মানে কম টাকার মধ্যে ওরা করতে পারে। যদি একটু এক্সাম্পল দাও, কত টাকা? কিরকম? ধরো আমি বলছি তোমাকে, ধরো একটা ছেলে বা একটা মেয়ে যখন প্রথম জবে গিয়ে ঢুকলো, ধরলাম যে তার 20,000 বা 22,000 তার স্যালারি, কারণ স্টার্টিং এই তো তাকে খুব বেশি কোম্পানি প্রোভাইড করবে তা নয়। সে 10,000 এর মধ্যেই প্ল্যানিংটা করতে পারে প্রত্যেক মাসে। আচ্ছা, প্রত্যেক মাসে কিরকম 10,000? আমি 10,000টাকে স্প্লিট করবো প্রত্যেক মাসে কিরকম টাইপের। ধরো ফর এক্সাম্পল আমি যদি কোনো 25-26 বছরের ছেলে মেয়েকে ধরি, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সে মোটামুটি ভাবে যদি পার মান্থ 1,500 টাকা খরচা করে, 1,500 টাকা, আমি 10,000 টাকার ভেতর থেকে গোটা ব্যাপারটা বলছি, যদি 1,500 টাকা খরচা করে, তাহলে 1,500 ইন্টু 12 মানে 18,000 টাকার মধ্যে সে ভালো একটা হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যাবে তার বয়স অনুযায়ী। 1,500 ইন্টু 12 প্রত্যেক মাসে তো তোমাকে 10,000 করে বলেছি আমি, তার মানে 10,000-এর মধ্যে থেকে 1,500 টাকা সে করলো। এবং এটা তো অনেক হেলথ ইন্স্যুরেন্সে তোমার পার মান্থ ইসিএস সিস্টেমও থাকে, তো সেইভাবে টাকাটাকে সে ভাগ করে দিতে পারে। তার মানে 1,500 টাকায় সে একটা হেলথ ইন্স্যুরেন্স বছরে গিয়ে যেটা 18,000 টাকা প্রিমিয়ামে সে পেয়ে গেল। ওকে, বাকি রইল কত? আমার 8,500 টাকা। 8,500 টাকার মধ্যে সে 2,000 টাকা নিয়ে সে কি করলো? একটা টার্ম ইন্স্যুরেন্স করলো 24,000 টাকা। 2,000 ইন্টু 12, 24,000 টাকায় সে রীতিমতন ভাবে, ভাই আমি তোমাকে বলছি, অন্তত পক্ষে 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স পেয়ে যাবে। হ্যাঁ, 24,000 টাকায় সে 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স পেয়ে যাবে 24,000 টাকা প্রিমিয়ামে। তার কমেই পাবে, আমি তোমাকে এটাও বললাম, তার কমেই পাবে।
আমি সকল দর্শক বন্ধুদের বলবো আপনারা যাচাই করে নিন, স্টাডি করে নিন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, পারলে আমাকে ফোন করুন, কোনো সমস্যা নেই, আমি গাইড করে দেবো। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে 24,000-এর অনেক কমে টার্ম ইন্স্যুরেন্স পেয়ে যাবে 18, 19 বা র্যাদার 24-25 বয়স থেকে। আচ্ছা, এটা গেল। বাকি আমার কত করে রইলো? 6,500 টাকা। 6,500 টাকার মধ্যে দাঁড়িয়ে এমার্জেন্সি ফান্ড বাবদ সে 2,000 টাকা করে রাখলো। 2,000 করতে করতে 12 মাস ধরে 24,000 তার জমে গেল এরকম। তার মানে দেখো 1 বছর বাদে গিয়ে তার কিন্তু 1 মাসের এমার্জেন্সি ফান্ড রেডি। সে মায়না কত পাচ্ছে? তার স্যালারি কত? 20,000, 22,000। আমি রাফলি যখন সে 2,000 করে জমাতে জমাতে যাবে, এক্স্যাক্টলি 11 মাসের মাথায় গিয়ে তার 22,000 টাকা রেডি। আচ্ছা, এই এমার্জেন্সি ফান্ড রাখবে সে কোথায়? দুটো অপশন রাখার, এক হচ্ছে ব্যাংকের আরডিতে করতে পারে, সে রেকারিং ডিপোজিট করতে পারে, অথবা মিউচুয়াল ফান্ডসেরই আরেকটা সেকশন রয়েছে যেটা ডেট ফান্ড বলে, যেখানে শেয়ার মার্কেটের কোনো ওঠানামা নেই, নর্মাল ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকে ব্যাপারটা। সেই জায়গাটা এসে করতে পারে আরামসে, যেখান থেকে তোমার মানিটা চট করে তুমি বের করে আনতে পারবে। মেন কথা হচ্ছে সেই জায়গাটায় ওটা সেফলি পার্ক করা থাকবে, ওখানে তোমাকে রিটার্নের চিন্তা করলে চলবে না, ওখানে তোমার মানিটা প্রোটেক্টেড থাকবে এমার্জেন্সি ফান্ড বাবদ। তো এই ব্যাপারটা হয়ে গেল তোমার 2,000 টাকা। আচ্ছা, বাকি কত পড়ে রইলো আমার? 4,500 টাকা। 4,500 টাকা আমি যে কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারি। আমার যদি ইন্ডেক্স ফান্ড পছন্দ না হয়, আমি লার্জ ক্যাপে 1,500, মিড ক্যাপে 1,500, স্মল ক্যাপে 1,500 ইনভেস্ট করে দিলাম। আমি দর্শক বন্ধুদের বলবো 4,500 ইন্টু যদি 4,500 টাকাটাকে আমি আগামী, কারণ ন্যাচারাল তুমি 25 বছর বয়সে কাজে ঢুকছো বা জবে ঢুকছো, তুমি 25 বছর বয়সে যদি জবে ঢোকো, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো 35টা বছর তোমার হাতে পড়ে রয়েছে ওই 4,500 টাকাটাকে খাটানোর জন্য। জাস্ট একটু হিসাব করে নাও। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি হিসাব করে তোমাকে বলে দিতে পারি। নিশ্চয়ই। আমি তাহলে আমার একটু একদম একদম মানে আপনাদেরকে আমি বলে রাখি, মানে মানুষ খুবই কম টাকাতে যদি এত সুন্দর পরিষেবা মানুষ পেতে পারে বা কোটিপতি হতে পারে, মানে খুবই সুন্দর হলো জিনিসগুলো। আর নাম্বার তো দেওয়াই আছে, দাদাকে ফোন করে নেবেন, কথা বলে নেবেন। কি বলবো আর, মানুষ টাকাটাকে যদি দাদা বাঁচানো যেতে পারে, কত সুন্দর করে বাঁচাতে পারে, মানে সেটা খুব সুন্দর। টাকা বাঁচানোটা একটা আর্ট ভাই। আমি তোমাকে বলে দিই দর্শক বন্ধুদের, যে যদি আপনি আমি আপনাদের অবশ্যই ক্যামেরাতেও দেখিয়ে দেবো, যদি আপনি 4,500 টাকা করে জাস্ট পার মান্থে 30 বছর ধরে, আমি 35 ধরছি না, আমি ধরছি তুমি 25 বছরে জব শুরু করলে তুমি আর্লি রিটায়ারমেন্ট নেবে, 55তে রিটায়ারমেন্ট নেবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি 30 ইয়ার্স রাখো, তোমার কাছে তুমি জমাবে টোটাল হচ্ছে 16,20,000 তোমার জমবে এটা, যেটা ম্যাচিওরিটি ভ্যালু কম্পাউন্ড ইন্টারেস্ট মানে খেয়ে খেয়ে ওটা বেড়ে হবে মোটামুটি 1,60,00,000 টাকা, 1.59 crore, ওটা অলমোস্ট 1.6 crore। আমি একটু দেখিয়ে দেবো দর্শক বন্ধুদের। শিওর, ওকে। আমি একটুখানি স্ক্রিনটা রোটেট করছি আমার। দেখাচ্ছে ভাই, আমি স্ক্রিনটা একটু রোটেট করছি আমার। 4,500 টাকা মান্থলি ইনভেস্টমেন্ট, 30 বছর, মাত্র 12% রিটার্নে আমি দেখিয়েছি, যেটা তুমি যে কোনো স্মল ক্যাপ বা মিড ক্যাপের মধ্যে রাখলে এইটা হয়তো 14 to 15%ও আসতে পারে। সেই ক্ষেত্রে তোমার 2 কোটির ওপরে চলে যাবে টাকা, 2 কোটির ওপরে চলে যাবে তোমার টাকা 4,500 টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি 12%, যেটা উইচ ইজ কনসিডারেড, সেই অ্যামাউন্টটা আমি রেখে দেখিয়েছি। এবং দেখো আমি টপ আপ 1 পয়সাও করিনি, 0% রেখে দিয়েছি। এইটাই আমি করে এই যে 1.59 crore, তুমি এটাকে জাস্ট 12 এর জায়গায় 13 করে দাও, তোমার জিনিসটা বেড়ে গিয়ে 2 কোটির কাছাকাছি বা 2 কোটির ওপরে চলে যাবে। তো একটা 4,500 টাকা মানে 10,000 টাকায় প্রত্যেক মাসে আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারি। এরকম টাইপের সিচুয়েশন দাঁড়াতে পারে যে মাত্র 10,000 টাকায় আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর রাস্তা করে দিচ্ছি তোমাদেরকে। একটা জিনিস, অনেক দর্শকরা বা অনেক ইয়াং জেনারেশন তোমার তো এই হিসাবটা দেখে তাদের তো এখন ফোন করবেই, কিন্তু কিছু কিছু লোকেরা অলরেডি যেখানে ইনভেস্ট করে রেখেছে, যেমনি আমার কিছু অ্যাপ দেখে থাকি, যেমনি গ্রো বলে একটা অ্যাপ আছে, আরো কয়েকটা অ্যাপ আমরা কথা বলেছি, তুমি যদি একটু বলো কোন কোন অ্যাপগুলো আছে? গ্রো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের ক্ষেত্রে বলছো? গ্রো আছে, আপস্টক্স আছে, হ্যাঁ আপস্টক্স, জিরোধা কয়েন রয়েছে মোস্ট প্রবাবলি। তো এই যে কোম্পানিগুলো আছে, তো এখানেও তো আমি টাকা লাগাতে পারি। তারা তো বলতেই পারে যে আপনার কথা আমি কেন শুনবো, আপনাকে ফোন করে টাইম সময় নষ্ট না করে আমি ওখানে টাকা লাগাই, ওই অ্যাপে গিয়ে আমি টাকা লাগাই, তাহলে তো ভালো হয়। নিশ্চয়ই। দেখো ফ্যাক্টরটা হচ্ছে, ধরো আমি এখানে ফর এক্সাম্পল তোমাকে
হিন্দু শাস্ত্রের বা কোনো এক্সাম্পল যদি আমি তোমাকে দিই, ফর এক্সাম্পল ধরো কথার কথা আমি তোমাকে দুটো মন্ত্র বললাম, কিরকম? ধরো তোমাকে আমি বললাম যে ওম ভগবতে বাসুদেবায় নমঃ, অথবা আমি তোমাকে বললাম যে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। আচ্ছা ভাই, এবার তুমি আমাকে বলো, এই দুটো মন্ত্র আমি তোমাকে বলার পরে তুমি তোমার বাড়িতে আমাকে পুজো করতে দেবে? উত্তর হলো না। কেন দেবে না? কারণ বিষয়টা হচ্ছে পুজোর একটা নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। তুমি জানো যে তোমার বাড়িতে যেই পুরোহিত মশাই পুজো করতে আসেন তার একটা নির্দিষ্ট নিষ্ঠা রয়েছে, একটা নিয়ম নীতি রয়েছে, নিয়ম নীতি মেনে তিনি পুজোটা করেন। আমি দুটো মন্ত্র জানি বলেই আমি পুজোতে এক্সপার্ট হয়ে যেতে পারি না। আমি দুটো ওষুধের নাম জানি, ফার্মেসিতে গেলাম, দুটো ওষুধ কিনে খেয়ে নিলাম, সুস্থ হয়ে গেলাম, তার মানে কি আমি ডাক্তার? উত্তর হলো না। তার মানে বিষয়টা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে যে যেই সাবজেক্টের ওপরে এক্সপার্ট সে সেই সাবজেক্টটাকে ভালো ট্যাকেল করতে পারে। গ্রো বলো, আপস্টক্স বলো, জিরোধা বলো, প্রত্যেকটা প্ল্যাটফর্ম অত্যন্ত ট্রাস্টেড। আমি সবার আগে এই বিষয়টা ক্লিয়ার করে নিতে চাই, অত্যন্ত ট্রাস্টেড, এটা নিয়ে কোনো ডাউটের বিষয় নেই। কিন্তু যেটা ব্যাপার সেইটা হচ্ছে এরা কি করছে বেসিক্যালি, আজকে ধরো ফর এক্সাম্পল কোচের দরকার কেন? কারণ আমরা তো কোচ, ফাইন্যান্সিয়াল কোচ আমরা, ব্যাপারটা এরকম। কোচের দরকার কেন? কোচ তোমার মধ্যে ডিসিপ্লিন তৈরি করে দেয়, কোচ তোমার মধ্যে ডিসিপ্লিন তৈরি করে দেয়। ইভেন দ্য বেস্ট প্লেয়ার অলসো নিডস আ কোচ। একদমই। ইভেন সচিন টেন্ডুলকার নিডেড আ কোচ, ইভেন বিরাট কোহলি নিডস আ কোচ। তাহলে ন্যাচারাল ব্যাপার যারা তার ক্ষেত্রে মাস্টার্স। আচ্ছা এবার একটা জিনিস বলো, সচিনের যিনি কোচ তিনি কি তার থেকেও বড় প্লেয়ার? উত্তর হলো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোচ একটা প্লেয়ারের মধ্যে ডিসিপ্লিনটাকে এনে দেয়, ডিসিপ্লিনটাকে এনে দেয়। মহাভারতের ক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন তার আত্মীয়দের ওপরে তীর ধনুক চালাতে ভয় পাচ্ছিল, তীর চালাতে, তখন তাকে শাবাশি দিয়ে বা তার জ্ঞান চক্ষু খুলে দেওয়ার কাজটি কে করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। তার মানে ন্যাচারাল ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণের দরকার কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণ অফার করেছিলেন তার সেনা নেবে নাকি আমাকে চাও? অর্জুন বলেছিলেন তোমাকে চাই। কারণ অর্জুন জানতেন কোচের কি ভূমিকা রয়েছে, অর্জুন জানতেন যে কোচের কি ভূমিকা রয়েছে। অর্জুন ওটার পিছনে দুর্যোধন ছুটেছিলেন তোমার সৈনিক দিয়ে দাও, কিন্তু সৈনিক নিলেও দুর্যোধন ডিসিপ্লিন আনতে পারেননি। তার মানে কোচ আমাদের মধ্যে দরকার ডিসিপ্লিন। আচ্ছা ধরো তুমি আমি প্রত্যেকে কোথাও না কোথাও কোনো না কোনো স্যারের কাছে পড়াশোনা করেছি, স্যার ম্যাডামের কাছে পড়েছি। তার কাছে ধরো দু প্রকৃতির স্যার আছে। এক প্রকৃতির স্যার কোচিনে যাও, ইয়ার্কি মারো, গল্প করো, পড়া দাও না দাও চলে আসো। আরেক শ্রেণীর স্যার আছেন যিনি তোমাকে ভীষণ স্ট্রিক্টলি হ্যান্ডেল করবেন, পড়া দে রেগুলারলি, হ্যান ত্যান ইত্যাদি। প্রাথমিকভাবে তোমার কার উপরে রাগ উঠবে? সেকেন্ড স্যারের উপরে। একদম স্যার এরকম রোজ পড়া নিচ্ছে, বিচ্ছিরি ব্যাপার। কারণ আমার পড়াশোনাটা সেরকম আমি ভাবতাম না। হ্যাঁ, কিন্তু পরীক্ষার শেষে বা পরীক্ষার সময় চলাকালীন, পরীক্ষার সময় যখন এগিয়ে আসছে, তুমি বুকে হাত দিয়ে বলো তো ভাই তোমার কোন সাবজেক্টে প্রিপারেশন বেটার থাকতো? যে টিচার তোমাকে রাত দিন গল্প করতে প্রশ্রয় দিত, নাকি যে টিচার তোমার কাছ থেকে স্ট্রিক্টলি পড়াটা নিত? স্ট্রিক্টলি সেকেন্ড। তার মানে কোচের দরকার। তুমি জিমে গেলে, তুমি গেলে জিমের ট্রেনার, আমি বিভিন্ন উদাহরণ দিতে পারি যেখানে কোচের নেসেসিটি কতটা মানুষ আরামসে বুঝতে পারবে। তুমি জিমে গেলে, জিমে গিয়ে দেখলে ট্রেনার তোমার দিকে তাকাচ্ছেই না, তুমি নিজের মতন দুটো ডাম্বেল নিয়ে এদিক ওদিক করলে তারপরে চলে এলে, তোমার বডিতে 1 বছর কেন 10 বছরেও পরিবর্তন আসবে না। তুমি গেলে, তুমি পারছো না, ট্রেনার বলছে আরো 2টো পুশ আপ দে, তুমি পারছো না, ট্রেনার বলছে আরো 2টো মার, তোমার মধ্যে পরিবর্তন চলে আসবে, একটা না একটা টাইমের পর চলে আসবে। আমরা যখন গ্রো, জিরোধা বা আপস্টক্স এই জাতীয় যে প্ল্যাটফর্মস গুলো রয়েছে সেগুলোতে যখন ইনভেস্ট করি, আমরা নিজেরা করি, বাট উই আর নট এক্সপার্টস আনফরচুনেটলি। তার মানে ন্যাচারাল ব্যাপার, স্বাভাবিকভাবে আমরা কি করি, সবার আগে একটা খুলি, পাস্ট রিটার্ন দেখি, 3 বছরে এত, 5 বছরে এত, করে দিলাম ইনভেস্ট। ফ্যাক্টরটা হচ্ছে মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে দাঁড়িয়ে 4 ধরনের ভাবে ইনভেস্ট করা হয়। যে কোনো ফান্ড 4 রকম ভাবে ইনভেস্ট করে: গ্রোথ স্ট্র্যাটেজি, ভ্যালু স্ট্র্যাটেজি, মোমেন্টাম স্ট্র্যাটেজি, কন্ট্রা স্ট্র্যাটেজি। এই 4টেকে যদি খুব সংক্ষেপে বলি, এখন হচ্ছে ভ্যালু স্ট্র্যাটেজির জমানা। কিরকম টাইপের? যেই স্টক যেই ভ্যালুতে রয়েছে, যার পারফেক্ট যেটা ভ্যালু, সেইটাতে বিভিন্ন ফান্ড ম্যানেজার কি করছেন, স্টকটাকে কেনার চেষ্টা করছেন। কিনে তিনি কি করছেন, মিউচুয়াল ফান্ড তো বেসিক্যালি একটা স্টকের বাস্কেট, এরকম ধরনের অনেকগুলো, একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে 30টা 35টা 40টা 45টাও স্টক থাকতে পারে। তার মানে তিনি কি করছেন, ইনভেস্ট করে দিচ্ছেন, যেইটা যেই দামে তিনি সেই দামে পাচ্ছেন বলে ইনভেস্ট করছেন। এটা দিস ইজ কল্ড ভ্যালু। গ্রোথ স্ট্র্যাটেজি কি? ফান্ড ম্যানেজার বেশি বেশি দাম দিয়ে স্টক কিনছে। প্রশ্ন যে তুমি বলবে দাদা বেশি বেশি স্টক দাম দিয়ে স্টক কেনার মানেটা কি? উনি জানেন এই স্টকটা আজকে যেই দামে রয়েছে এই স্টকের ভ্যালু ভবিষ্যতে বাড়তে পারে, আরো বাড়তে পারে, এই জন্য ওনার কাছে ওইটাই কম দামে,
উনি কি করছেন, কিনে নিচ্ছেন। জেনারেলি আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, ব্যাংকের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রাইস টু বুক রেশিও দেখি, প্রাইস টু বুক রেশিও। যদি ধরো ভ্যালু স্ট্র্যাটেজি কেউ ফলো করে, ধরো দুটো ব্যাংকের ফর এক্সাম্পল দিচ্ছি আমি, একটা এইচডিএফসি ব্যাংক, একটা আইসিআইসিআই ব্যাংক। ধরো এইচডিএফসি ব্যাংকের প্রাইস টু বুক রেশিও 4%, আইসিআইসিআই ব্যাংকের প্রাইস টু বুক রেশিও 2% বা 2, আমি 4% ধরছি না, 4 আর 2 এরকম টাইপের। যেই ফান্ড ম্যানেজার মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে যিনি ভ্যালু স্ট্র্যাটেজি ফলো করবেন, তিনি কিনবেন কোনটা, তিনি কিনবেন 2, কারণ ওটা রাইট টু মানি, ওয়ার্থ ফর ভ্যালু যেটাকে বলি। আর যিনি গ্রোথ স্ট্র্যাটেজি ফলো করবেন, তিনি কোনটা নেবেন, তিনি নেবেন 4-এরটা, কারণ তিনি জানেন এই 4-এরটা ভবিষ্যতে 8-এ যেতে পারে। মোমেন্টাম স্ট্র্যাটেজি কি? মোমেন্টাম স্ট্র্যাটেজি হচ্ছে যে কোনো মিউচুয়াল ফান্ডস ইনভেস্ট করছে, আবার দেখছে যে ইনভেস্ট করার সাথে সাথে মানিটাকে নিয়ে চার্নিং করছে। চার্নিং ইন দ্য সেন্স কিরকম টাইপের, ধরো দুটো স্টকসে ইনভেস্ট করলো, আবার কিছুদিন পরে দুটো স্টকস তুলে নিল, আরো দুটোকে বাই করলো, ওই দুটোকে সেল করলো, তোমার পোর্টফোলিওর মধ্যে নড়াচড়া করছে। তুমি অ্যাজ আ রিটেল ইনভেস্টর এগুলো বুঝতে পারবে না, তুমি শুধু মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স দেখবে। আর কন্ট্রা স্ট্র্যাটেজি কি? ধরো ইন দ্য মিন টাইম সোনার দাম খুব মারাত্মক হারে গেছিল, গোল্ড সিলভার বিভৎস প্রাইস ছুঁয়েছিল, শেয়ার মার্কেট পড়ছিল। যেখান থেকে ওয়ারেন বাফেট যেখানে বলেছেন, ওয়ারেন বাফেটের যদি একটা উদ্ধৃতি বা কোট তুলে বলি আর কি, এরকম টাইপের ব্যাপারটা, বি গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। মানে যেই মার্কেট থেকে দাঁড়িয়ে সবাই পালাচ্ছে, ইকুইটি মার্কেটস বর্তমানে দাঁড়িয়ে, তুমি সেখানে ইনভেস্ট করো। কন্ট্রা না, তুমি ডিসকাউন্টে পাচ্ছ। একটা কথা বলো তো ভাই, যখন সোনার দাম পড়ে তখন বাঙালিরা তো পাই পাই করতে করতে সোনা কিনতে ছোটে, তাহলে শেয়ারের দাম পড়লে কেন কিনতে নেয় না? সোনার দাম পড়লে সে ডিসকাউন্টে পায় তো, বাঙালি সোনা কিনতে ছুটছে, তাহলে শেয়ারের বেলা মানুষ কেন এটা ভাবে না? শেয়ারের দাম পড়লে তখন বেচার চিন্তা করে কেন? শেয়ারের দাম পড়লে ধরো কেনার কথা, আমি তো শেয়ারটাকে কম দামে পাচ্ছি। দ্যাট ইজ কল্ড কন্ট্রা ইনভেস্টিং স্ট্র্যাটেজি। সোনার দাম যখন পড়লো তখন তুমি, সোনার দাম যখন বাড়ছে তখন তুমি ইনভেস্ট করো ইকুইটি মার্কেটসে, যেটা এখন আইডিয়াল টাইম, কারণ তুমি রাইট মানিতে পাচ্ছ, রাইট মানি মানে রাইট অ্যামাউন্টে পাচ্ছ শেয়ারটাকে। কিন্তু দেখতে গেলে সোনা তো একটা দ্রব্য না, আমি হাতে পাচ্ছি। সোনা তুমি মিউচুয়াল ফান্ড আকারেও কিনতে পারো, সোনা তুমি এসজিবি বা সভরেন গোল্ড বন্ডে কিনতে পারো, সোনা তুমি ডিজিটাল গোল্ডে কিনতে পারো, যেগুলো পেপার গোল্ড, পেপার গোল্ড বলে। এক্স্যাক্টলি, যখন যেইখান থেকে সবাই পালাচ্ছে তুমি সেই জায়গাটাতে ইনভেস্ট করো, সেই সময় সেখানে সোনার দামটা কম। হ্যাঁ, তুমি এই মুহূর্তে যদি সোনা ইনভেস্ট করো তো সোনার দাম দেখো না, তুমি একটা স্টেজ অবধি গেছিল আই থিংক 1,35,36 গেছিল, এখন আবার কমে গেছে, কিন্তু কিছুটা কমেছে। তার মানে এটা কেন? একটা মার্কেট, যে মার্কেট হচ্ছে অলওয়েজ সিক্লিক্যাল, সিক্লিক্যাল মানে মার্কেট ঘুরবে, সব সময় ঘুরবে। এবার ন্যাচারাল ব্যাপার, আজকে সোনার দামটা অনেক বেড়ে আছে, ইন ফিউচার সোনার দাম কমবে। আজকে যদি তুমি শেয়ারে ইনভেস্ট করে রাখো মিউচুয়াল ফান্ডসের থ্রু দিয়ে, কারণ তুমি ডাইরেক্ট শেয়ারে কেন, আমি না করি স্পেশালি, কেন? তোমার যদি এক্সপার্টিস না থাকে তুমি শেয়ারে যেও না। কেন যেও না? কারণ ন্যাচারাল, আমরা শেয়ার মার্কেটসের ক্ষেত্রে দাঁড়িয়ে ফ্যাক্ট শিট পড়া, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট পড়া, এগুলো আমরা কটা মানুষ পারি করতে। তার মানে স্বাভাবিকভাবে তুমি থ্রু মিউচুয়াল ফান্ডস ইনভেস্ট করো, যেখানে তোমার পয়সা, একজন ফান্ড ম্যানেজার হি ইজ কোয়ালিফাইড এনাফ, তিনি তোমার পয়সাটা ম্যানেজ করছেন, ন্যাচারাল ব্যাপার। তার মানে তুমি সেখানে ইনভেস্ট করলে, তুমি কমে ইনভেস্ট করছো, শেয়ার আজকে দাম কম, নিফটি সেন্সেক্স আমি তো বলবো ঠিকঠাক ভ্যালুতেই রয়েছে, বাট অনেকের কাছে দাঁড়িয়ে কনস্ট্যান্ট পড়ছে, এরকম একটা ফোবিয়া তৈরি হয়। তার মানে দাম কম হিসাব মতন বা সঠিক মূল্যে রয়েছে। যদি তুমি আমার ভার্সন জানতে চাও, আমি বলবো নিফটি সেন্সেক্স এই মুহূর্তে সঠিক মূল্যে রয়েছে। তুমি যদি সঠিক মূল্যে ইনভেস্ট করো, এই সোনা যেমন আজকে বেড়েছে, ভবিষ্যতে এই নিফটি সেন্সেক্স মানে শেয়ার মার্কেট, ইকুইটি মার্কেটসটাও বাড়বে। তাহলে তুমি যেখান থেকে ইনভেস্ট করছো সেইখান থেকে তুমি তোমার ইনভেস্টমেন্টকে কি দেখবে? গ্রো হতে দেখবে। দ্যাট ইজ কল্ড কন্ট্রা ইনভেস্টিং স্ট্র্যাটেজি। যেখান থেকে সবাই পালাচ্ছে, যেটা ওয়ারেন বাফেট স্যার ফলো করেন, যে যেখানে থেকে সবাই পালাচ্ছে তুমি ইনভেস্ট করো, যেখান থেকে সবাই ইনভেস্ট করছে তুমি সেইখান থেকে পালিয়ে যাও। যখন মার্কেটের মধ্যে শুনবে, যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই, এই খেলাটা কিন্তু হর্ষদ মেহতাও খেলেছিল। আমি তোমাকে একটা কথা বলি, 2021 সাল থেকে 2024-এর মধ্যে সেপ্টেম্বর মাসের আগে পর্যন্ত শেয়ার মার্কেট ধুমাকা রিটার্ন দিয়েছিল, মারাত্মক রিটার্ন, মারাত্মক রিটার্ন। সবাই পাড়াপড়শি তুমি যাকে দেখবে সবাই নিজেকে ওয়ারেন বাফেট আর রাকেশ ঝুনঝুনওয়ালা ভাবছে। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে, এবং আমি একটা জিনিস তোমাকে মাঝে একটু টুকছি, ইন্টারনেটেও কিন্তু এটা নিয়ে ঝড় উঠেছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার সবাই নিজেকে রাকেশ ঝুনঝুনওয়ালা আর ওয়ারেন বাফেট ভাবছে। এইবার যখন মার্কেট নেমে গেছে, তুমি একটা জিনিস শুনবে ভাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে যারা এইসব ডাইরেক্ট প্ল্যাটফর্ম থেকে ইনভেস্ট করেছে, এদের এসআইপি স্টপেজ রেশিও 72%। এদের এসআইপি স্টপেজ রেশিও, এরা ভয় পেয়ে মার্কেট থেকে বেরিয়ে গেছে। ওয়্যারএজ যারা রেগুলার মানে আমাদের থ্রু দিয়ে
ডিস্ট্রিবিউটরের থ্রু দিয়ে ইনভেস্ট করেছে, তাদের এসআইপি স্টপেজ রেশিও 15%, 15। ডিফারেন্স তোমার চোখের সামনে। কোনো বিষয়ে এক্সপার্ট না হয়ে, স্পেশালি তোমার টাকা পয়সার ক্ষেত্রে দাঁড়িয়ে, বিকজ দেখো তুমিও যখন তুমি ফাইন্যান্স যে ইজ এই আ ভেরি কথাটা ইমোশনাল বলছো, থিং। তুমি এটা সময়টা বাঁচানোর জন্য তুমি কোচ হয়েছো, কিন্তু আগে যদি দেখা যায় তুমিও লস খেয়েছো কোনো না কোনো ভাবে, নাকি তোমারও একজন কোচ ছিল যে তোমাকে? হ্যাঁ, আমার কোচ ছিল, ইনফ্যাক্ট তার সাথে আমার এখনো যোগাযোগ আছে। তাই জন্য এবার বিষয়টা হচ্ছে সুন্দর ব্যাপারটা তুমি বলতে পারছো যে একদম কোচ রাখো, এতে তুমি লসটা খাবে না। আমি জীবনে না ভাই কখনো, আমি আমার নিজের ইনভেস্টিং জার্নিতে আমার অ্যাবাভ 10 ইয়ার্স হয়ে গেছে মার্কেটে, আমি 25 ইয়ার্স থেকে ইনভেস্ট করছি, রাইট নাও আই এম 35। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি জীবনে কখনো না ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করিনি মিউচুয়াল ফান্ডসে। কেন করিনি? আমার সামহাও মনে হয়েছে কারোর একটা গাইডেন্সে থাকাটা ভীষণ দরকার। তারপরে সব থেকে আরো বড় কথা শুনবে, যখন ধরো আজকে কেউ একজন হয়তো গ্রো, আপস্টক, জিরোধা থেকে ইনভেস্ট করলো, ভালো কথা, মানুষের লাইফ তো আনপ্রেডিক্টেবল ভাই। এবার বিষয়টা হচ্ছে তার ঠাকুর না করে কিছু হয়তো হয়ে গেল, আনফরচুনেটলি তার ডেথ হয়ে গেল। তোমার ফ্যামিলিতে তুমি হয়তো মিউচুয়াল ফান্ড বোঝো, তুমি ছাড়া তোমার ফ্যামিলিতে আর কটা লোক মিউচুয়াল ফান্ড বোঝে ভাই? তোমার বাড়িতে বয়স্ক বাবা রয়েছেন, তোমার বাড়িতে বয়স্কা মা রয়েছেন, তারা কি বোঝেন? দেখো, আত্মীয় পরিজন চলে যাওয়া এইটার কোনোভাবেই ভরপাই হয় না, কিন্তু বিষয়টা হচ্ছে তারা চলে যাওয়ার পরেও আমাদের লাইফটা তো নিজেদেরকে কাটাতে হয়। তুমি সারা জীবন কষ্ট করে যেই পয়সাটা জমালে ডাইরেক্ট ইনভেস্টিং প্ল্যাটফর্মে সেটা পড়েই থাকবে, বিকজ গ্রো, আপস্টক, জিরোধা তোমার বাড়িতে ফোন করে বলবে না যে অমুক বাবু আমাদের কাছে এত টাকা জমিয়ে গেছেন, আমরা ওনাকে টাকাটা ফেরত দিতে চাইছি। বিকজ এটার পিছনে আরো একটা কারণ রয়েছে, তুমি যখন টাকাটা জমাচ্ছ সেটা কিন্তু গ্রো বা জিরোধার কাছে থাকছে না, সেটা চলে যাচ্ছে দ্যাট পার্টিকুলার ফান্ড হাউসে। তুমি আইসিআইসিআই এর কোনো ফান্ডে জমাচ্ছ, তুমি এসবিআই এর কোনো ফান্ডে জমাচ্ছ, তা টাকাটা তো ওইখানে শিফট হয়ে যাচ্ছে। গ্রো, জিরোধা, আপস্টক্স তো একটা জাস্ট মিডিয়াম, তারা তো তোমার পয়সাটাকে পাস করিয়ে দিচ্ছে। তার মানে তারা কখনো তোমাকে ফোন করে বলবে না অমুক বাবু আমাদের কাছে এত টাকা জমিয়ে গেছেন, আপনি আসুন এসে নিয়ে যান। তোমার বাড়ির লোক বুঝতেও পারবে না, জানতেও পারবে না, তোমার মৃত্যুর পরে টাকাটা ওইখানে আনক্লেইমড কন্ডিশনে পড়ে থাকবে। whereas তোমার যদি মাঝখানে এজেন্টস থাকে, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সে তোমাকে ব্যবস্থা করে দেবে টাকাটা যাতে পাওয়া যায়। এবার তুমি আরেকটা প্রশ্ন তোমার দর্শক বন্ধুদের মনের মধ্যে আসতে পারে, যদি এজেন্টই মরে যায় তার মাঝখানে? এজেন্ট মরে গেলেও তার একটা ইয়ে থাকে তো, কি বলে, পোর্টাল থাকে তো, সেই পোর্টালের মধ্যে দিয়েও তো ব্যবস্থা হয়ে যাবে। এজেন্টের তো সহকারী থাকে, আমরা তো একটা টিমে কাজ করি, আমি তো একা নই, একা তোমার সামনে আমি বসে আছি ক্যামেরার সামনে, বাট আমার ক্যামেরার পিছনে তো রয়েছে, হ্যাঁ আমি তো একটা টিমকে রিপ্রেজেন্ট করছি। এবার ন্যাচারাল আমি নাই, কিন্তু তুমি তো ভালো করেই জানো একটা ট্রেনের ড্রাইভার মরে গেলে নিশ্চয়ই গোটা রেল সার্ভিসটা বন্ধ হয়ে যায়। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে কি, আলটিমেটলি যদি আমিও মরে যাই তাহলে আমার পিছনে কেউ না কেউ তো আছে আমার টিমে, সে তো তোমার টাকাটা পাওয়ার জন্য হেল্প করবে। এবং তাছাড়া আমরা অনেককে এরকম হেল্প করেছি বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে, নট অনলি ইন দ্য কেস অফ ডেথ, কারোর এমার্জেন্সি সিচুয়েশন এসছে, টাকা তুলতে পারছে না ঠিক মতো, রিডিম করতে পারছে না ঠিক মতন, নমিনি চেঞ্জেসের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রচুর মানুষকে হেল্প করেছি। আমাদের মানে শুধুমাত্র নট অনলি ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাইরের স্টেটে অব্দি ক্লায়েন্ট রয়েছে, বাইরের স্টেটে আমাদের মুম্বাই, চেন্নাই সব জায়গা থেকে কাজ হয়। এই যে তুমি একটু কথা বললে যে লাইফের কোনো রকম ঠিক থাকে না, কখন যার তার যা ইচ্ছা হতে পারে। আমাদের এই সব কিছুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, যেটা অনেকেই ইম্পর্টেন্ট ভাবে এবং আমিও ভাবি, কিন্তু ঠিক আছে কখন আমার বাবা মা আছেন, বয়স হচ্ছে তাদেরও, কিন্তু তখন আমরা ভাবি যে যদি আমাদের কাছে লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে সহজে প্রত্যেকটা কাজ আমরা স্মুথলি হয়ে যেতে পারি। আমি জানতে চাইবো যে যারা ভাবছে যে এইটা করে কি হবে, এক্সট্রা টাকা যাচ্ছে তো, হসপিটাল তো আছে, ভর্তি করে দেবো, কতটা দরকার লাইফ ইন্স্যুরেন্স? লাইফ ইন্স্যুরেন্স প্রচন্ড দরকার। গাড়িতে বসার আগে সিট বেল্টের মতন লাইফ ইন্স্যুরেন্সের দরকার প্রোটেকশন পারপাসে। তবে বিষয়টা হচ্ছে এই ইন্স্যুরেন্স সেক্টরে, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য এজেন্টস, আমি আগেই প্রত্যেকের কাছে হাত জোর করে মার্জনা চেয়ে নিচ্ছি। বিষয়টা হচ্ছে প্রত্যেকের কাছেই এইটা বলা হয় যে এটা মিসরিপ্রেজেন্ট করা হয়, মিস সেলিং যেটাকে বলা হয়, সঠিক টার্মিনোলজি যদি আমি ইউজ করি, মিস সেলিং করা হয়। কিরকম টাইপের? ধরো আজকে আমি কোনো কোম্পানি নিয়ে কথা বলতে চাইছি না, কারণ স্পেসিফিক কোনো কোম্পানিকে আক্রমণ বা ব্যক্তিগত আক্রমণটা উদ্দেশ্য নয় আমার। ফ্যাক্টরটা হচ্ছে এজেন্টসরা এসে সবার আগে বিভিন্ন টাইপের এমন পলিসির কথা বলেন যেগুলো এত বছর রাখুন আপনি টাকাটা, অত বছর বাদে আপনি আপনার টাকা ডাবল হয়ে যাবে। এখন সাধারণ মানুষ হিসাবে আমরা ওনাকে বেশ কিছু প্রশ্ন করতে ভুলে যাই, মানে অ্যাজ আ রিটেল ইনভেস্টর বা কিছু, বা আমরা সাধারণ মস্তিষ্কে আমরা ভাবি আচ্ছা টাকা ডাবল হয়ে যাবে তো বিরাট ব্যাপার, আমার 10 লাখ টাকা 20 লাখ হয়ে যাবে, 20 লাখ টাকা 40 লাখ হয়ে যাবে, ব্যাপারটা এরকম টাইপের।
তো ফ্যাক্টরটা হচ্ছে দাঁড়িয়ে এই জায়গাটাতেই মিসসেলিংটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি হয়। যখন সবার আগে, আমি দর্শক বন্ধুদেরকে বলছি, যখন সবার আগে এজেন্ট আপনার বাড়িতে আসবে, তাকে যথোচিত আপ্যায়ন করে নিয়ে তিনি যখন পলিসি বিষয়টা আপনার সামনে বোঝাতে আসবেন, তাকে সবার আগে প্রশ্ন করুন এই জিনিসটা, যে এতে রিটার্ন কত, রেট অফ রিটার্ন কত, আমি কত পাচ্ছি, কত দিচ্ছি, তার এগেনস্টে কত পাচ্ছি। এজেন্ট যদি আপনাকে কোয়েশ্চেন করে যে না 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 ইন্স্যুরেন্সে আপনারা আপনি এইসব কেন দেখছেন, ব্যাপারটা এরকম ধরনের, তার মানে ইন্স্যুরেন্সে আমি যদি নাই দেখি আমার রিটার্ন, তাহলে এর থেকে আমি ইনভেস্টমেন্টে যাব। আর যদি ইনভেস্টমেন্টে আমি যাই, তাহলে সেই ক্ষেত্রে বাকি টাকাটা দিয়ে আমি টার্ম ইন্স্যুরেন্স করব। টার্ম ইন্স্যুরেন্স ব্যাপারটা কি, ওই যে বললাম, তুমি মরলে টাকা, তুমি না মরলে টাকা নেই। অনেক ব্যক্তি এখানটায় আর্গিউ করবে, কেন আমি মরলেই টাকা, না মরলে টাকা পাবো না, দূর বাবা, তাহলে আর কি হলো, কি ভোগ করলাম। ফ্যাক্টরটা সেইটা নয়। আপনি দেখুন, যখন আপনি দেখা যাচ্ছে হয়তো পার মান্থ আপনি 5,000 টাকা করে দিচ্ছেন, নর্মাল লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছি, আপনি প্রতি মাসে 5,000 টাকা করে দিচ্ছেন, বছরে 60,000 টাকা, 60,000 আপনি প্রিমিয়াম দিচ্ছেন। 60,000 প্রিমিয়ামের এগেনস্টে আপনি হয়তো কথার কথা বলছি, ফর এক্সাম্পল 15 লাখ টাকা, 20 লাখ টাকা পাচ্ছেন। আপনি হয়তো লাগাতার 16 বছর ধরে প্রিমিয়াম দিয়ে চলেছেন, কোম্পানি বলছে আপনি 16 বছর দিন, আরো 9 বছর আমরা টাকাটাকে খাটাবো, খাটিয়ে 25 বছর বাদে আপনাকে 15 লাখের জায়গায় আমরা 20 লাখ টাকা দেবো, ব্যাপারটা এরকম টাইপের। বিষয়টা হচ্ছে আমার রেট অফ রিটার্ন কত, তার মানে আমি যে 60,000টা দিচ্ছি, 60,000টার জায়গাতে আমি টার্ম ইন্স্যুরেন্স কততে পেতে পারি। তোমার আগেই একটা প্রশ্ন আমি উত্তরে বলেইছি, টার্ম ইন্স্যুরেন্স মোটামুটি ভাবে যদি আমরা 20,000 টাকা খরচা করি, তাহলে 20,000 টাকা খুব জোর খরচা করলে আমরা 80 লাখ থেকে 1 কোটির মধ্যে টার্ম ইন্স্যুরেন্স পেয়ে যেতে পারি। সেইখানে তুমি 60,000 টাকা দিয়ে কত পাচ্ছ, 15 লাখ টাকা থেকে 20 লাখ টাকা। বুঝতে পারছো, 1 নম্বর, মানে 3 গুণ বেশি টাকা দিচ্ছ, আর কভারেজ পাচ্ছ 80 লাখ টাকার জায়গায় 15 লাখ টাকা বা 20 লাখ টাকা, মানে 4 গুণ কম কভারেজ পাচ্ছ তুমি। 3 গুণ বেশি টাকা দিয়ে 4 গুণ কম কভারেজ, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আপনি ওই যে 20,000 টাকাটা দিয়ে টার্ম পলিসি করে নিলেন, করে নেওয়ার পর আপনি বাকি যে 40,000টা বাঁচলো, আপনি সেটাতে ইনভেস্ট করুন। মনে রাখবেন, ইন্স্যুরেন্সের টাকা গ্রো হওয়ার জন্য হয়। ইন্স্যুরেন্স টাকা কি, ইন্স্যুরেন্স টাকা আপনার ক্যাপিটালটাকে বাঁচানোর জন্য। ইন্স্যুরেন্স টাকা আপনার গ্রো করবে না, ওটা আপনার গ্রো এর জন্য নয়, ওটা হচ্ছে আপনার প্রোটেকশন অফ মানি। তারপরে আপনি ওটা দিয়ে কি করুন, প্রোটেকশন করুন, টাকাটাকে প্রোটেক্ট করতে শিখুন। আর বাকি 40,000টা আপনি ইনভেস্ট করুন, হয়ে গেল এই জায়গাটায়। এইবার প্রশ্ন হচ্ছে, আরো কিছু কিছু ড্রব্যাকস রয়েছে। ফর এক্সাম্পল, ধরো একটা বিশেষ কোম্পানি রয়েছে, কোম্পানিটার নাম হচ্ছে পিআইসি। আমি অরিজিনালিটা বললাম না আর, পিআইসি বলতে সবাই বুঝে নেবে কোনটার কথা বলছি। পিআইসি পলিসি, পিআইসি পলিসির ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি 3 বছর আমাকে পলিসি চালাতেই হবে, ধরো তুমি 15 বছরের কমিটমেন্ট করে একটা পলিসি নিয়েছিলে, কোনো কারণের জন্য, ফর সাম আনফোরসিন সার্কামস্টান্সেস, তোমার 7 বছর বাদে খুব একটা এমার্জেন্সি পড়ে গেল, তোমার টাকার ভীষণ দরকার, তুমি চাইলেও ওই পিআইসি পলিসিকে 1 নম্বর সারেন্ডার যদি করো, তোমার মাথায় হাত পড়ে যাবে যে তুমি কত দিয়েছিলে আর তার জায়গায় তুমি কত পাচ্ছ। দেখবে তুমি হাফ পাচ্ছ, তোমার প্রিমিয়াম যা তুমি দিয়েছো তার হাফ পাচ্ছ। মনের মধ্যে প্রশ্ন ওঠে না যে বাকি হাফটা কোথায় গেল? পিআইসি এজেন্টের কমিশনে চলে গেল, পিআইসি এজেন্টের কমিশনে, এত টাকা কমিশন, এত টাকা কমিশন। এবার থার্ড, পিআইসি পলিসি তুমি যে 3 বছরের আগে সারেন্ডার করতে পারবে না, তার মানে তোমার 3 বছরের আগে বাই চান্স যদি দরকার পড়ে, তাহলে তোমার গোটা পলিসির যা প্রিমিয়াম, তুমি ধরো কথার কথা তুমি 2.5 বছর ধরে প্রিমিয়াম দিয়েছো, তারপরে আর পারছো না দিতে, হতেই তো পারে, একটা মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে। 2.5 বছরের পরে তুমি আর প্রিমিয়ামটা দিতে পারলে না, তুমি আর 1 পয়সা পাবে না ভাই, ওটা ল্যাপস হয়ে যাবে। 2.5 বছরের টানা প্রিমিয়াম তোমার ল্যাপস হয়ে যাবে। মিনিমাম 3 বছর টেকাতেই হয় পিআইসি পলিসি। 4 নম্বর পয়েন্ট, ধরো তুমি কোনো বছরে প্রিমিয়াম দিতে পারলে না, তোমার ওই পলিসি ল্যাপস, পলিসি স্টপ হয়ে যাবে, আবার তোমাকে ওই লেট ফি দিয়ে তারপরে পলিসিটাকে চালু করতে হবে। নাম্বার 5, তুমি নমিনি চেঞ্জ করতে গেলে, নমিনি চেঞ্জ, ধরো তুমি আজকে অবিবাহিত, তোমার মা হচ্ছেন তোমার পলিসির নমিনি, তারপর তুমি 5 বছর বাদে বিয়ে দেওয়া করলে, তুমি ভাবলে তোমার মিসেসকে নমিনি রাখবে, তুমি মিসেসকে নমিনি বানাতে যাও, সেখানে তোমাকে, ইফ আই এম নট রং, 250 থেকে 300 টাকার মতন একটা চার্জ পে করতে হয় শুধু নমিনি চেঞ্জের জন্য। প্রশ্নটা হচ্ছে কেন করব? মিউচুয়াল ফান্ডে তো করতে হয় না। সব প্রোডাক্টেরই প্রোজ অ্যান্ড কনস রয়েছে, তুমি কোথায় ইনভেস্ট করবে সেটা তোমার ওপর, বাট এই ক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ বাঙালির পিআইসির ওপরে প্রচন্ড বিশ্বাস, তো ন্যাচারাল ব্যাপার, এখানে কনস প্রচুর, কনস প্রচুর। এবার প্রশ্নটা হচ্ছে, যখন এজেন্ট তোমাকে বলবে দূর আপনি টার্ম পলিসি করে করবেনটা কি, আপনি মরলে টাকা, না মরলে তো টাকা নেই,
তখন তুমি তাকে বলো যে আমি টার্ম পলিসিটাকে প্রোটেকশন পারপাসে ইউজ করছি, আমার পয়সাটা প্রোটেক্টেড রাখবার জন্য। আমার যদি ধরো তুমি 60 বা 65 বছর অব্দি টার্ম পলিসিটা রাখলে, তোমার 65 বছরের আগে যদি কিছু হয় তাহলে তোমার ফ্যামিলি থোক কত পাবে? 1 কোটি টাকা পেয়ে গেল। উল্টো দিক থেকে তুমি 25 বছর থেকে তো ইনভেস্ট করছো, তাহলে 25 বছর থেকে 60 অব্দি 35 বছরে তোমার তো মিউচুয়াল ফান্ডও গ্রো করেছে বাকি 40,000টা দিয়ে। তোমার তো বাজেট 60,000 অল ওভার দ্য ইয়ারে, আমি বছরের ক্ষেত্রে বলছি, গ্রো করলো তো। তাহলে 40,000 টাকাটা দিয়ে তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো, তাহলে সেটাও তো সাইডে গ্রো করেছে। তাহলে গ্রো করলো, তাহলে তুমি 60-এর মধ্যে যদি বাই চান্স মানে আনফরচুনেটলি যদি তুমি মারা যাও, তাহলে সেই ক্ষেত্রে টার্ম পলিসি প্লাস মিউচুয়াল ফান্ড একসাথে তোমার ফ্যামিলি টাকাটা পেয়ে গেল। তুমি যদি 60-এর পরে মারা না যাও, বিকজ আমরা তো জানি না আমরা কবে কোথায় মরবো, তাহলে ন্যাচারাল ব্যাপার তুমি যদি সেই সময় যদি মারা না যাও, তাহলে কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে তোমার টার্ম পলিসির টাকাটা ল্যাপস হয়ে গেল, কিন্তু তোমার মিউচুয়াল ফান্ডটা ততদিনে ভালো গ্রো করে গেছে, তো ওটা দিয়ে তোমার ফ্যামিলির কাজ চলে যাবে। এবার তুমি বলো, আমি যদি মিউচুয়াল ফান্ড না করে যদি টোটাল টাকাটাকে নিয়ে পিআইসির অন্য কোনো ইয়েতে পলিসির মধ্যে ঢোকাতাম, তাহলে এই টাকাটা কি একই রকমের গ্রো করতো? নাও পেতে পারতাম, নাও। আর যদি পেতামও তাহলেও কি একই রকমের গ্রো করতো? অতটা পেতাম না, অতটা তো পেতাম না। আমাদের এজেন্ট এসে বলে 12 বছরে আপনার টাকা ডাবল হয়ে যাবে। আমরা কখনো হিসাব করে দেখেছি 12 বছরে যে টাকা ডাবল হবে এর পিছনে কোন সূত্র কাজ করছে? যে কোনো টাকা ডাবল হওয়ার পিছনে যে সূত্রটা কাজ করে সেটা হচ্ছে রুল অফ 72 দিয়ে আপনি যে পার্সেন্টেজটা পাচ্ছেন বা তুমি যে পার্সেন্টেজটা পাচ্ছ সেটা ওই 72 কে ওই দিয়ে ভাগ করো। ব্যাংকে যদি তুমি সেভিংস অ্যাকাউন্টে তোমার টাকা ফেলে রাখো, তাহলে 72 ডিভাইডেড বাই 4 মানে তোমার টাকা 18 বছরে ডাবল হবে। তুমি যদি ফিক্সডে রাখো তাহলে মোরাললেস ধরো 6%, 6.5 এরকম, তোমার টাকা মোটামুটি ভাবে 11 বা 12 বছরে ডাবল হবে। তুমি যদি মিউচুয়াল ফান্ডে রাখো তোমার টাকা 12% রিটার্ন পেয়ে 6 বছরে ডাবল হবে। তুমি যদি পিআইসি পলিসিতে রাখো, সেই এজেন্ট যদি বলে যে 12 বছরে আপনার টাকাটা ডাবল হবে, তার মানে তুমি 6% রিটার্নে পাচ্ছ। তো 6%ই যখন আমি পাচ্ছি, আমি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে রেখে দেবো, আমি যখন ইচ্ছা তখন ভাঙাতে পারবো, আমার টাকার কোনো লস নেই, আমি স্টেডি রিটার্ন পাবো। তাহলে ওয়াই পিআইসি? আশা করি দর্শক বন্ধুরা এর থেকে অন্তত বুঝবে। আমরা তো এতক্ষণ ধরে আলোচনা করলাম যে ইয়াং জেনারেশন যতটাই রোজগার করুক সেখান থেকে কিছুটা টাকা বের করে তারা কিভাবে ইনভেস্ট করবে। কিন্তু ধরো কোনো মানুষ যদি চাইলো যে, বা আজকে যারা শুনছে বয়স্ক মানুষ যারা আছে, যারা আফটার রিটায়ারমেন্ট, তারা কিভাবে ইনভেস্ট করবে বা কি আছে কোনো স্কিম এরকম কিছু? দেখো, মিউচুয়াল ফান্ড এমন একটা ইনস্ট্রুমেন্ট না যেখানে একদিনের পয়সার থেকে শুরু করে 100 বছরের পয়সা অব্দি রাখা যায়। মানে ফর এক্সাম্পল, একদিনের পয়সার জন্য ওভারনাইট ফান্ড রয়েছে, তুমি যদি তার একটু ওপরে উঠতে চাও লিকুইড ফান্ড রয়েছে, আরবিট্রাজ ফান্ড রয়েছে, ডেট ফান্ডস রয়েছে, যেগুলো কিনা তোমার ডেট ইনস্ট্রুমেন্ট অ্যাসেট। এর উপরে যদি তুমি চলে যাও তখন ফ্লেক্সি ক্যাপ চলে আসবে, মাল্টি ক্যাপ চলে আসবে, যেগুলো ইকুইটি রিলেটেড অ্যাসেট, ইকুইটি ডেটস এর মিক্সচার, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ আর হাইব্রিড ফান্ডস। এবার তুমি ঢুকে গেলে প্রপার ইকুইটিতে। প্রপার ইকুইটি মানে সেখানে তোমার স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, সেক্টরাল বা থেমেটিক ফান্ডস ইত্যাদি এই জায়গাগুলো চলে আসবে। এইবার যেটা বিষয়, তোমার যেটা প্রশ্ন যে একজন 55 বছর বা 60 বছরের একজন ব্যক্তি তিনি কিভাবে ইনভেস্টিং স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। অবভিয়াসলি ওনার ক্ষেত্রে দাঁড়িয়ে তো এসআইপি আইডিয়াল স্ট্র্যাটেজি হবে না। কেন হবে না? কারণ বিষয়টা হচ্ছে যে উনি কর্মজীবন শেষ করে ফেলেছেন এবং ওনার এবার যে দরকার একটা পেনশনের, সেই পারপাস, সেই জায়গাটা দরকার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে মিউচুয়াল ফান্ডের একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে যেটাকে আমরা বলি এসডব্লিউপি, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। মিউচুয়াল ফান্ডে বেসিক্যালি 3টে মিডিয়ামে ইনভেস্ট করা যায়, 4টে মিডিয়ামে খুব যদি বলি। এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, লামসাম বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান বা এসটিপি, এবং যারা বয়স্ক মানুষ তাদের জন্য হচ্ছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। কিরকম টাইপের? ধরো ফর এক্সাম্পল, এসআইপি আর লামসামটা কি? ধরো তুমি আমাকে রসগোল্লা খেতে দিলে, ধরো তুমি আমাকে প্লেটে করে একটা রসগোল্লা খেতে দিলে, আমি রসগোল্লাটাকে একবারে মুখে নিয়ে খেয়ে ফেললাম, দ্যাট ইজ কল্ড লামসাম, ওয়ান টাইম। আমি রসগোল্লাটাকে চামচ দিয়ে কেটে 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 একটা একটা করে ভাগ করে করে খেলাম, দ্যাট ইজ কল্ড এসআইপি। এইবার বিষয়টা হচ্ছে হোয়াট ইজ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। তুমি সারা জীবন পরিশ্রম করে একটা গাছ তৈরি করেছো, গাছের মধ্যে ফল ধরেছে, তুমি গাছটা পুঁতেছিলে 25 বছরে, তোমার গাছটার ফল টল ধরেছে 60 বছরে। সেই গাছটাকে পুঁতে দেওয়ার পরে যখন গাছটা ফল টল ধরে গেছে, এইবার তুমি কি করছো? ওই গাছের থেকে ফল ছিঁড়ছো আর খাচ্ছ। লোকে বলে না টাকা গাছে হয়, ওই টাইপের। ফলটা ছিঁড়ছো আর খাচ্ছ, দ্যাট ইজ কল্ড সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। বাট তার একটা পার্সেন্টেজ রয়েছে। কিরকম? কোনো ব্যক্তি সারা জীবন পরিশ্রম করে যেই একটা এককালীন থোক টাকা উনি জমালেন, সেটাকে ওনাকে যে কোনো ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা হাইব্রিড ফান্ডসে রাখতে হবে।
স্মল ক্যাপ মিড ক্যাপ নয়, এজেন্ট বোঝালেও নয়, ডিস্ট্রিবিউটর বোঝালেও নয়। কারণ স্মল ক্যাপ মিড ক্যাপে প্রচুর ভলাটিলিটি থাকে, কমে বাড়ে ইত্যাদি ব্যাপার থাকে। হাইব্রিড ফান্ডসের ক্ষেত্রে, ব্যালেন্সড অ্যাডভান্টেজের ক্ষেত্রে মার্কেট ফ্লাকচুয়েশনটা কম। ধরো হাইব্রিড বা ব্যালেন্স ফান্ড তোমাকে রাফলি 10-11% রিটার্ন দিল, তোমাকে কি করতে হবে? আইডিয়ালি আমরা ক্লায়েন্টসদেরকে সাজেস্ট করি সেইখান থেকে 6% উইথড্র করুন পার ইয়ারে, নট পার মান্থ। 6% উইথড্র করুন। তাতে সুবিধাটা কি হয়? সুবিধাটা হচ্ছে তোমার ফান্ডটা গ্রো হলো কততে ভাই? 10 বা 11%। আমি রাফলি বা কনসিডারেবলি ধরে নিচ্ছি। তুমি তুললে কত? 6%। তার মানে ন্যাচারাল ব্যাপার, তোমার ফান্ডটা আরো কত বাড়ছে? 5% করে প্রত্যেক বছরে আরো বাড়ছে। এই প্রসঙ্গে অনেকে আমার সাথে আর্গিউ করবে, ব্যাংকও তো আমাকে 6% দেয়, তাহলে আমি ব্যাংকে রাখবো না। ব্যাংকেও তো আদার স্কিম রয়েছে, সেখানে তো 8%ও পাই। আমরা যদি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম দেখি, সেখানে আমরা 8.1 বোধ হয় এরকম টাইপের এই মুহূর্তে, যদি আমি ভুল হই তো ঠিক আছে, বাট বিষয়টা 8.12 এরকমের মধ্যেই থাকে, হ্যাঁ ক্লোজে। তাহলে আমি তো সেখান থেকে 8% পাচ্ছি, তাহলে আমি কেন তুলবো না ওখান থেকে? ফ্যাক্টরটা হচ্ছে তুমি যখন ব্যাংকে একটা এককালীন টাকা রাখছো, সেখান থেকে যখন তুমি 8% নিচ্ছ, তোমার ওই আসল টাকাটা কিন্তু আর গ্রো হচ্ছে না, তুমি তো সুদটাকে পুরোটা তুলে খেয়ে ফেলছো। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে যখন তোমার আসলটা আর গ্রো করছে না, আজকে যেই টাকাটা তোমার কাছে সাফিসিয়েন্ট বলে মনে হচ্ছে, তোমার লাইফ এক্সপেক্টেন্সি, তুমি 60-এ রিটায়ার, ধরো তুমি 85 বছর অব্দি বাঁচবে, কেউ জানে না আমরা, বাট দিজ আর অল অ্যাজাম্পশনস, এবং অ্যাজাম্পশনের বেসিসেই তো থিসিস বা থিওরিগুলোকে লেখা হয়, থাম্ব রুলগুলো সেইভাবেই সেট হয়। তার মানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি তোমাকে আরো 25 বছর চালাতে হবে, 25 বছর আগে তোমার কাছে যেই টাকাটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছিল বা অনেকটা বড় অ্যামাউন্ট বলে মনে হচ্ছিল, 85 বা 80 ক্রস করার পরে দেখলে ওই টাকাটা আর বর্তমানে তোমার দাঁড়িয়ে সংসার চলছে না। এখানেই এসডব্লিউপির প্রাসঙ্গিকতা। তুমি 6% করে তুললেও আবার টাকাটা 5% করে বাড়লো, তার মানে ন্যাচারাল ব্যাপার কি হলো? তোমার আসলটাও ধীরে 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 গ্রো করতে লাগলো, প্রত্যেক বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে গ্রো করলো, আর তুমি আবার 6% অল্প অল্প করে তুলে 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 খেতেও পারলে। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে তোমার টাকাটা ফুরালোও না, আবার তুমি ন্যাচারাল ব্যাপার অল্প অল্প করে তুললে, তুমি মারা যাওয়ার পরে তোমার নমিনির কাছে দিয়ে গেলে তারাও টাকাটাকে নিয়ে তাদের মতন করে উপভোগ করলো, বা তারা টাকাটাকে তাদের মতন করে পরিচালনা করলো। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ এসডব্লিউপি, সিস্টেমেটিক উইথড্রওয়াল প্ল্যান। এইটা বেসিক্যালি 55-60 এজের মানুষজনদের পক্ষে একদম সুটেবল অপশন থাকে। আমাদের এই 4-5 বছরে আমরা দেখতে পেয়েছি যে বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি মানে প্রচণ্ড হাইপে গেছে। যারা যারা 2015 থেকে যারা কিনেছিল 70 টাকাটা, এখন সেটা কয়েক কোটি টাকায় চলে গেছে। এবং এটা তো কেন বা এটা ভালো কি খারাপ তুমি বলবেই নিশ্চয়ই, কিন্তু আমি দেখি অনেক সেলিব্রিটিসরা এই কারেন্সিটা নিয়ে যখনই কথা বলে, যে কোনো আরো যেগুলো কারেন্সিগুলো আছে, তার ভ্যালু বেড়ে যায়। এটা ব্যাপারটা কি একটু বলবে? এই যে সেলিব্রিটিসদের কারেন্সি নিয়ে কথা বলার বিষয়টা তুমি বললে, এটাকে বলে মার্কেট ম্যানিপুলেশন। মার্কেট ম্যানিপুলেশন কেন? সেলিব্রিটিস মানে কিন্তু আমি সিনেমার কোনো নায়ক বা এই ধরনের কাউকে ধরছি না। সেলিব্রিটিস বলতে যারা মার্কেটের বড় বড় দিগ্গজরা রয়েছেন, তারা যখন এই নিয়ে কথা বলছে, তখন দেখতে পাচ্ছি আমরা ওই প্রাইসে ফ্লাকচুয়েশন চলে আসছে। ফ্যাক্টরটা হচ্ছে, দেখো বিটকয়েন বেসিক্যালি কাজ করে ব্লকচেন টেকনোলজির উপরে। ব্লকচেন টেকনোলজি, বিটকয়েন, নট অনলি বিটকয়েন, বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, সোলানা রয়েছে, ডজ রয়েছে, শিবা রয়েছে, এরকম প্রচুর কয়েন রয়েছে যেগুলো বেসিক্যালি ব্লকচেন টেকনোলজির উপরে কাজ করে। এখন বিষয়টা হচ্ছে, ওই যে বললাম, যেখানে তুমি এক্সপার্ট সেই জায়গাটাতে, যেখানে তুমি বোঝো, তুমি তোমার হার্ড আর্নড মানি সেই জায়গাটাতে কাজে লাগাবে। আমি তোমাকে একটা উদাহরণ দিই ভাই। কিছুদিন আগে আমাদের কাছে ক্লায়েন্টস এসেছিলেন, ওনার ছেলেকে নিয়ে। ওনার ছেলে সবে সবে চাকরিতে জয়েন করেছে, এরকম টাইপের। ছেলেটির বয়স ওই রাদার 26-27 এরকম টাইপের। আমি ওনার নাম ডিসক্লোজ অবশ্যই করবো না, বিকজ আমাদের ক্লায়েন্টের স্বার্থে এটা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এসেছিলেন। তো ভদ্রলোক বলছেন যে ছেলে তো এরকম বিটকয়েনে ইনভেস্ট করতে চাইছে, তো আপনি কি বলেন? আমাকে যখন জিজ্ঞাসা করলেন, আমি বললাম, দেখুন দাদা, বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি দাঁড়িয়ে ওই সেম ওয়ারেন বাফেট, মানে আমি না ওয়ারেন বাফেটকে একটু বন্ধুভাবে একটু মানে বিশ্বাস করি আর কি ওনাকে। ইভেন কিছুদিন আগে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে ওমাহাতে ওনার একটা কনফারেন্স হয়েছিল, ওয়ারেন বাফেটের ওমাহাতে একটা কনফারেন্স হয়েছিল, যেটা ফেসবুকে এবং টুইটারের ক্ষেত্রে দাঁড়িয়ে উনি পুরো লাইভ, অনেকটাই লাইভ কভারেজ দিয়েছিলেন। বিশ্বের থেকে তাবর তাবর লোকজন ওনাকে শুনতে গেছিল। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমি ওটাকে কিছুটা ফলো করেছিলাম, মানে বেশ খানিকক্ষণ আমি ওটাকে দেখেছিলাম। বিকজ ওয়ারেন বাফেট ইজ অ্যান ইনস্টিটিউশন। তো ওয়ারেন বাফেটের উদ্ধৃতিটাকে যদি তুলি আর কি, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলা যেতে পারে যে আলটিমেটলি তুমি যেটাতে বোঝো না সেইখানে ইনভেস্ট করো না।
বিটকয়েন, আমার পাশের বাড়ির ছেলেটি বললো জানিস আমি এত পয়সা ইনভেস্ট করেছিলাম, এত হয়ে গেছে, সেটা শুনে আমি ইনভেস্ট যখনই করব, যেটা বেসিক্যালি কিন্তু আমরা শেয়ারেও করে থাকি, ডাইরেক্ট শেয়ারের ক্ষেত্রে করে থাকি। প্রবলেমটা কি চলে আসে ভাই এই ক্ষেত্রে দাঁড়িয়ে, যেটা সেইটা হচ্ছে সে মার্কেটে একটা নির্দিষ্ট টাইমে এন্ট্রি নিয়েছে, তুমি তার কাছ থেকে শুনে একটা আলাদা টাইমে এন্ট্রি নিচ্ছ, দুজনের এন্ট্রি টাইম আলাদা। সে যে টাইমে এক্সিট করে বেরিয়ে গেছে পয়সা কামিয়ে বা লাভ করে, যেটাই বলো, তোমার এক্সিট পয়েন্টটা কিন্তু আলাদা হবে। নাম্বার 2 এটা। নাম্বার 3, বিটকয়েন এখন অবধি আমাদের দেশে কোনো রেগুলেটেড অ্যাসেট ক্লাস নয়। অনেকে আমাকে প্রশ্ন করে, আমাদের অনেক ক্লায়েন্টসরা প্রশ্ন করে মিউচুয়াল ফান্ড কি রেগুলেটেড ক্লাস? অবভিয়াসলি রেগুলেটেড ক্লাস। যেমন ভাবে ধরো ব্যাংকে কন্ট্রোল করে আরবিআই, যাবতীয় যা ব্যাংকে, ইন্স্যুরেন্স সেক্টরকে যেমন কন্ট্রোল করে আইআরডিএ, সেরকম মিউচুয়াল ফান্ড, শেয়ার, এগুলোকে প্রত্যেকটাকে কন্ট্রোল করে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডস অফ ইন্ডিয়া। তার মানে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ড রেগুলেটেড, ইন্স্যুরেন্সও রেগুলেটেড, ব্যাংকও রেগুলেটেড, ক্রিপ্টোকারেন্সি নন রেগুলেটেড অ্যাসেট। তার মানে আজ বাদে কাল যদি তোমার সাথে এইরকম কোনো আনফোরসিন সার্কামস্টেন্স হয়, আনফরচুনেটলি, যেখানে তোমার পুরো বিটকয়েনটা হয়তো কেউ কোনো হ্যাকার হ্যাক করে নিল বা হ্যান ত্যান কিছু, তাহলে তুমি কিছুই পাবে না। বেসিক্যালি ব্যাপারটা এরকম ধরনের। এর প্রপার এক্সাম্পল কি, কিছুদিন আগে ভল্ট বলে একটা প্ল্যাটফর্ম ছিল, ভল্ট, বিটকয়েনের ওপরে, মানে এরা শুধু ক্রিপ্টোকারেন্সির ওপরে ডিল করতো। বড় বড় ফিনফ্লুয়েন্সাররা এগুলোকে প্রমোট করেছেন। ফিনফ্লুয়েন্সার ভাই আজকাল না এত পরিমাণে এই ফিনফ্লুয়েন্সারদের দাপট বেড়ে গেছে, তোমাকে সবাই বলবে আপনি ডাইরেক্ট ইনভেস্ট করুন, অমুক প্ল্যাটফর্মে করুন, তমুক প্ল্যাটফর্মে করুন, হ্যান ত্যান। কিন্তু বিষয়টা হচ্ছে তোমাকে কেউ বলে দেবে না যে এর প্রোজ আর কনস গুলো কি কি। সবাই তোমাকে বলবে 1% বাঁচানোর জন্য, মানে 1% ডিস্ট্রিবিউটারের কমিশন বাঁচানোর জন্য আপনি চলে যান ডাইরেক্ট প্ল্যাটফর্মে। কিন্তু 1% ডিস্ট্রিবিউটারের কমিশন বাঁচাতে গিয়ে তুমি যখন ডাইরেক্ট প্ল্যাটফর্মে মিউচুয়াল ফান্ডস জাতীয় কোনো অ্যাসেটে ইনভেস্ট করবে, তখন স্বাভাবিকভাবে তুমি যদি মার্কেটে ঠিক মতন ভাবে পয়সাটাকে এদিক ওদিক না করতে পারো, তাহলে তোমার অন্তত 5% 6%-এর লস হবে। সুতরাং অশ্বত্থামা হতটা সবাই বলে, ইতিগজটা সবাই আস্তে করে ঢোক গিলে চেপে যায়। এইটা হচ্ছে ফ্যাক্টর। তোমাকে তুমি ইউটিউব খোলো, তোমার প্ল্যাটফর্ম ওই ইউটিউবে, বাট ফ্যাক্টরটা হচ্ছে, বা ফেসবুকেও আছে, কিন্তু ইউটিউবে খোলো তুমি, তোমাকে দেখিয়ে দেবে 1 মিনিটে কি করে স্টক পিক করতে হয়। তুমি রিয়েলি বলো তো সম্ভব 1 মিনিটে কখনো স্টক পিক করা সম্ভব? মানে এটার পড়াশোনা মানুষের শেষ, জিনিস না? ওয়ারেন বাফেটের মতো মানুষরা বলছে আমি শিখিনি, এখনো জানতে চাই। তাহলে সেই সাবজেক্টটা কত ছোটবেলার থেকে ইনভেস্ট করছে, 10 বছর বয়স থেকে নিজের আঙ্কেলের দোকান থেকে ডিম কিনে বিক্রি করে সেই সময় থেকে তিনি ইনভেস্ট করছেন। আর তোমাকে ইউটিউবের কিছু সো কল্ড ইনফ্লুয়েন্সার, আমি এদেরকে সো কল্ড এই কারণেই আমি তোমাকে এই কথাটা আমি বাইরে ভেবেছিলাম জিজ্ঞেস করব, কিন্তু তুমি যখন বললে, আমি মাঝে একটা এরকম স্ক্যাম হয়েছিল যে এরকম বড় বড়, তুমি যেমনি একজন কোচ, তারাও একটা বলতো আমরা কোচ, আমরা ফাইন্যান্সিয়াল কোচ, আপনারা আমাদের উপর ইনভেস্ট করুন বা আপনাদের কোম্পানিতে ইনভেস্ট করুন, আপনাদের আমরা গ্রোথ দেবো বা টাকাটা বাড়িয়ে দেবো। একদম। কিন্তু তারা স্ক্যাম করে দিয়েছে। হ্যাঁ, এই জন্যই আমি দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, এইটা তুমি একটা তাহলে বলে দাও যে মানুষ এটা কি করে, কারণ ইউটিউবে তুমি এখন ইউটিউবে সেরকম নেই, কিন্তু ইউটিউবের মধ্যে এরকম বড় বড় কোচেরা আছে যারা কথা বলছে, এবং 3-4 জন এরকম পুলিশের মানে তাদের হেফাজতেও চলে গেছে এবং তাদের ল্যাভিশ লাইফস্টাইল হয়ে গেছে খালি ইউটিউব করে। খালি ভাবতে পারছো তারা তো স্ক্যামার। হ্যাঁ, মানুষরা তাহলে কত নিজের জীবনের কত কষ্টের টাকাটা দিয়েছে, তারপরে গিয়ে তারা মাথায় হাত পড়ে গেছে। এবার দাদা তুমি একটু বলে দাও যে আপনারা কি করে বুঝবেন এরা স্ক্যামার বা এরা এরকম টাইপের, একটু বলে দাও না। প্রথমেই বলি, যে কোনো রেজিস্টার্ড এজেন্ট যারা রয়েছে, রেজিস্টার্ড এজেন্টদের কাছে সবসময় তাদের আই কার্ড থাকবে, নম্বর 1, তাদের লাইসেন্স নাম্বার থাকবে। সেটা ইন্স্যুরেন্স এজেন্টও হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটরও হতে পারে। ফ্যাক্টরটা হচ্ছে যখন মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটরের কাছে আপনি যাচ্ছেন, তার আগে এমফি বলে একটা ওয়েবসাইট আছে, আপনারা যে কেউ মোবাইলে গুগল করে এমফি করে দেখে নিতে পারবেন, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া, ফুল ফর্মটা যদি আমি বলি। এমফির আন্ডারে আমাদের মিউচুয়াল ফান্ডের যতগুলো হাউস রয়েছে, রাইট নাও আমাদের ইন্ডিয়ার মধ্যে মিউচুয়াল ফান্ডের 44 থেকে 45 খানা হাউস রয়েছে, যার ভেতরে 2700 স্কিম রয়েছে, প্রত্যেকটা ফান্ড হাউস মিলিয়ে 2700 স্কিমস। এইবার বিষয়টা হচ্ছে, এমফি রেজিস্টার্ড যে কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আপনারা তার কাছে চলে যাবেন। প্রশ্নটা হচ্ছে আপনারা কিভাবে জানবেন তিনি আদৌ এমফি রেজিস্টার্ড কিনা? আপনারা তার লাইসেন্সটাকে পরীক্ষা করতে পারবেন। কিরকম? আপনারা এমফি ওয়েবসাইটে চলে গেলেন, এমফি ওয়েবসাইটে গিয়ে আপনারা কলামে সার্চ করবেন লোকেট আ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। কি বলবেন? লোকেট এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর।
হয়ে গেল, আপনাদের একটা উইন্ডোতে নিয়ে যাওয়া হবে, সেইখানটায় গিয়ে কিচ্ছু না, আপনারা শুধু লাইসেন্স নাম্বারটাকে বসাবেন। তার যে কোনো এজেন্টের সাথে কথা বলার আগে তার লাইসেন্স নাম্বারটাকে জেনে নেবেন, তার লাইসেন্স নাম্বারটাকে বসাবেন, তার নাম, তার স্টেট কি, কিচ্ছু দরকার নেই, শুধু তার লাইসেন্স নাম্বারটাকে বসাবেন। লাইসেন্স নাম্বারটাকে বসালে অ্যামফি রেজিস্টার্ড ওয়েবসাইটে বেরিয়ে যাবে তার নাম, তার ভ্যালিড লাইসেন্স কবে থেকে কবে অবধি ভ্যালিড। এই প্রসঙ্গে আমি এটাও বলি, মিউচুয়াল ফান্ডে কিন্তু প্রত্যেক 3 বছর অন্তর অন্তর একটা পরীক্ষা হয় অনলাইনে, সিপিই এক্সাম বলে এটাকে, এটা দিতে হয় এজেন্টদেরকে, আইদার একটা ট্রেনিং অ্যাটেন্ড করতে তোমরাও হয়, দাও এটা? আমরাও দিই এটা, সিপিই এক্সাম বলে এটাকে। তো ন্যাচারাল এটাকে এক্সটেন্ড করা যায়, তারপরে 3 বছর ধরে এক্সটেন্ড করা যায়। হ্যাঁ, এবার তার মানে এটা নয় যে আপনার এজেন্ট যদি পরে সিপিই এক্সামে পাস না করে, ওটা হয় না। সিপিই এক্সামে সবাই পাস করে। কেন পাস করে? কারণ এটা একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, জাস্ট 3 বছরের মধ্যে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে নিজেকে আমি কতটা আপডেটেড রেখেছি বা আমি কতটা আপডেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই বিষয়টা জাস্ট একটা প্রমাণ, সাধারণ একটা প্রমাণ দিতে হয়, এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে আপনারা লাইসেন্স নাম্বার বসালেন, তার নাম, তার ঠিকানা, তার লাইসেন্স কবে থেকে কবে অবধি ভ্যালিড, প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন। তুমি যদি আমাকে বলো, দর্শক বন্ধুদের আমার লাইসেন্স নাম্বারও আমি বলে দিতে পারি, আমার মধ্যে কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আমার লাইসেন্স নাম্বার 282275, 282275। আমার নাম দেবজিৎ গোস্বামী। আপনারা লাইসেন্স নাম্বার 282275 খুলবেন, দিয়ে টাইপ করবেন আমার নাম, আমার লাইসেন্স কবে থেকে এসছে, আমার লাইসেন্স কবে অবধি ভ্যালিড, ইউ উইল গেট এভরিথিং দেয়ার। তুমি যদি ধরো এরকম কাজ করলে, স্ক্যাম করলে, ভগবান না করুক, আমার করতে যেন না হয়। না না, একদমই সেটা না, কিন্তু তারাও তো হতে পারে এরকম করেছিল না। তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক মানুষ কি হয়, এজেন্টদেরকে না তাদের, আচ্ছা এজেন্ট ভেবেই মানে তাদের কাছ থেকে যাচাই করে না ফার্দার তারা ভ্যালিড এজেন্ট কিনা বা এরকম ধরনের। এবার সেই বিষয়টার ক্ষেত্রে দাঁড়িয়ে ভ্যালিডিটিটা যাচাই করাটা ভীষণ দরকার, ভীষণ দরকার। কারণ হ্যাঁ, আজকালকার দিনে না চারিদিকে স্ক্যামারের যুগ বেরিয়ে গেছে, ভ্যালিডিটি যাচাই করতে পারবে না যারা এরকম রেজিস্টার থাকে। না না না, অবভিয়াসলি না, অবভিয়াসলি না। বিকজ দেখো, আমরা যখন কোনো কাস্টমারের পয়সা ইনভেস্ট করাই, তারা কিন্তু, আমরা শুধুমাত্র তাদের কোচ থাকি, তারা কিন্তু পয়সাটা আমাদের হাতে দেয় না, তারা নিজেদের অ্যাকাউন্ট থেকে পয়সাটা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের প্ল্যাটফর্মে শিফট করে দেয়, কেটে যায়। তো মানে কেটে যায় তাদের অ্যাকাউন্ট থেকে, ডাইরেক্ট ফান্ড হাউসে গিয়ে জমা করে। আমাদের যে প্যারেন্ট কোম্পানি, আমাদের এমনিতে তো আমাদের কোম্পানির নাম ফিনগুরু ওয়েলথ ম্যানেজমেন্ট, আমাদের যে প্যারেন্ট কোম্পানি রয়েছে দ্যাট ইজ অ্যাসেট প্লাস। অ্যাসেট প্লাসের আপাতত, অ্যাসেট প্লাসের যে AUM 6500 crore, 6500 কোটি টাকা আমরা ম্যানেজ করছি। তুমি গুগল করে দেখে নিতে পারো, কোনো প্রবলেম নেই। 6500 কোটি টাকা আমরা ম্যানেজ করছি, অ্যাসেট প্লাস ম্যানেজ করছে সেই জায়গা থেকে। আচ্ছা, 6500 কোটি টাকা যখন অ্যাসেট প্লাস ম্যানেজ করছে, এর আন্ডারে দাঁড়িয়ে প্রায় 15,000 ডিস্ট্রিবিউটার্স একসাথে কাজ করছি আমরা। সো ইটস আ বিগ কমিউনিটি। ন্যাচারাল ব্যাপার, এইখান থেকে তোমার টাকা পয়সা নয় ছয়ের কোনো জায়গা নেই। থার্ড পয়েন্ট, তুমি যখন তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা দিচ্ছ, ইউ আর নট গিভিং দ্যাট মানি টু অ্যাসেট প্লাস, তুমি অ্যাসেট প্লাসকে টাকা দিচ্ছ না। গ্রো, জিরোধা, আপস্টক্সের মতোই অ্যাসেট প্লাস একটা প্ল্যাটফর্ম যেটা তোমার মানিটাকে নিয়ে সঠিকভাবে ফান্ড হাউসের কাছে পৌঁছে দিচ্ছে। নাম্বার 4, আমার সার্ভিসের কাস্টমারের কাছ থেকে কোনো লাইফ টাইম চার্জ নেই, মানে আমি কাস্টমারের কাছ থেকে 1 পয়সাও নিই না। আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ একটা পে আউট আসে, উইচ উই গেট ফ্রম দ্য ফান্ড হাউসেস। আমরা ফান্ড হাউসের কাছ থেকে কমিশন পাই, নট ফ্রম এনি কাস্টমার। ফিফথ, কোনো কাস্টমার যদি আমাদের কাছ থেকে কোনো রকম কোনো গাইড নিতে চান, অ্যাডভাইস নিতে চান, আমরা বিনা মূল্যে সেটাকে প্রোভাইড করি। নাম্বার 6, আমি নিজের পোর্টফোলিও কাস্টমারকে শো করে দেখিয়ে দিই, আমার এই ফান্ডে ইনভেস্টমেন্ট রয়েছে, যাতে ট্রান্সপারেন্সি রাখতে পারি আমি আমার বিজনেসে। আমি নিজের পোর্টফোলিও কাস্টমারকে শো করে দেখাই, সে আমার পোর্টফোলিও বড় হোক ছোট হোক সেটা পরের বিষয়, কিন্তু বিষয়টা হচ্ছে আমি দেখিয়ে দিই কাস্টমারকে, এই হচ্ছে আমার পোর্টফোলিও, আমি এই জায়গাতে ইনভেস্ট করেছি, এত বছরটাকে মাথায় রেখে করেছি। আপনি যদি করতে চান, আমাদের সাথে জুড়তে চান, জুড়বো, কিন্তু আমাদের একটা প্রিন্সিপাল রয়েছে, কি কোনো কাস্টমারকে আমরা ঘুরিয়ে ফোন করি না। ধরো একজন কাস্টমার ফোন করলেন, ফোন করে বললেন আমি না একটু দেখছি, কয়েকদিন বাদে আপনাকে করব, আমরা অপেক্ষা করি উনি কয়েকদিন বাদে করুক, আমরা ঘুরিয়ে করি না। কেন? একটা কাস্টমার যদি কনভিন্সড না হয়, তাহলে সে ইনভেস্টটা করবে কেন আমাদের কাছে? ঠিক। সুতরাং ন্যাচারাল ব্যাপার, তিনি যদি 6 মাস বাদে করেন 6 মাস বাদে করুন, তিনি যদি 1 বছর বাদে করেন করুন, তিনি যদি আর ফার্দার করবেন না বলে ডিসাইড করেন, তাতেও তাকে ওয়েলকাম, কোনো সমস্যা নেই। আমরা সেইভাবে আমাদের বিজনেসটাকে দেখি, আমরা ঘুরিয়ে কোনো রকম কোনো স্প্যাম কল বা এই জাতীয় কিছু কাস্টমারকে করি না। বাহ, একটা আমরা একেবারে শেষের দিকে আছি দাদা, আমরা একটা জিনিস জিজ্ঞেস করব। ধরো কেউ চাইছে যে তোমার মতো একটা কোচ হতে, ঠিক, তুমি শেখাও?
না, পার্সোনালি আমি ওরকম ভাবে গাইড কিছু করি না, বাট আমি প্রসিডিওরটা বলে দিতে পারি। হুম। বেসিক্যালি টু বি আ বই- মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, বই আছে তো অনেক। হ্যাঁ, এনআইএসএম বলে একটা এক্সাম হয় তোমার। এনআইএসএম এর ভি বা 5A এরকম একটা এক্সাম হয়। 5A এর এক্সামের জন্য ওয়ার্কবুক কিনতে পাওয়া যায়। ওয়ার্কবুকটা পড়ে নেবে তুমি, পড়ে নিয়ে তারপরে সেই অনুযায়ী এমসিকিউ তোমাকে পরীক্ষার হলে সলভ করতে হয়, এরকম টাইপ। 100 মার্কসের এমসিকিউ আসে, তার মধ্যে 50% পেলে তুমি মানে ন্যূনতম ভাবে পাস আর কি, কোয়ালিফাই এরকম টাইপের। তো সেইভাবে তুমি ডিস্ট্রিবিউটর হতে গেলে তোমার সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে। দেন ইউ উইল গেট দ্য কার্ড অর লাইসেন্স, যেটাকেই বলি আমরা। তো লাইসেন্স পেয়ে যাবে, তারপরে তুমি তোমার মতন কাজ শুরু করে দিতে পারো। তুমি ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করতে পারো, তুমি কোনো কোম্পানির সঙ্গে অ্যাটাচ হয়েও কাজ করতে পারো, যেরকম আমি করি অ্যাসেট প্লাসের সঙ্গে। এবং সব থেকে যেটা বড় ফ্যাক্টর, আমাদের কাছে অফলাইনের অ্যাকাউন্ট ছাড়াও অনলাইনে অ্যাকাউন্ট হয়, 1 নম্বর। এবং যে অ্যাকাউন্ট অফলাইনে করতে তোমার 3 থেকে 5 দিন টাইম লাগবে, আমাদের কাছে সেই অ্যাকাউন্ট হয় 40 মিনিটস, অনলি 40 মিনিটস। 40 মিনিটের মধ্যে আমরা অ্যাকাউন্ট তৈরি করে দিই, কেওয়াইসি ডকুমেন্টস প্রসেস করে। বাট নট ইন উইকেন্ডস, উইকডেজে শুধুমাত্র আমরা কাজ করি, এবং আমরা উইদিন 40 মিনিটস আমাদের অ্যাকাউন্ট রেডি হয়ে যায় সমস্ত কাস্টমার। এবং কাস্টমারকে আলাদা অ্যাপ প্রোভাইড করা হয়, কাস্টমার অ্যাপের ভেতর থেকে তার যাবতীয় ইনভেস্টমেন্টস সমস্ত কিছু তিনি দেখতে পান। সো ইট ইজ কমপ্লিটলি ট্রান্সপারেন্ট। এবং সব থেকে বড় কথা, রিডিম করবার সময়তে যখন কাস্টমার ধরো কোনো কারণে পয়সা তুলবে বা কিছু এরকম টাইপের, তাতে আমাদেরকে না জিজ্ঞাসা করলেও চলে, তিনি নিজে ছট করে তার অ্যাপ থেকে রিডিম মারেন, তার অ্যাকাউন্টে পয়সা চলে আসে। ওটিপি যে কোনো, তোমাকে এজেন্ট যদি, শোনো ভাই, তুমি কিছুক্ষণ আমাকে কোয়েশ্চেন করলে যে এজেন্ট যদি স্ক্যাম করতে চায়, আমাদের অ্যাসেট প্লাসের অ্যাপে এমন মানে সিস্টেম দেওয়া যে আলটিমেটলি তুমি যে কোনো ট্রানজাকশন করো না কেন, তার ওটিপিটা ঢুকবে কাস্টমারের মোবাইলে। তো আমাদের বেসিক্যালি আমরা তোমাকে গাইড করে, তোমাকে কেওয়াইসি করে, তোমাকে তোমার ফাইন্যান্সিয়াল জার্নিটাকে স্মুথ করে দেবো। বাট আমাদের আদার দ্যান দ্যাট উই হ্যাভ নো অথরিটি, আমাদের আর কোনো কিছু অথরিটি নেই। আর যদি ধরো কেউ শেয়ার মার্কেটের জন্য বই চায়, তোমার একটা আইডিয়া হিসেবে কোন কোন বইগুলো পড়লে ভালো? ডাইরেক্ট শেয়ারের মার্কেটের মতো তো আমরা ডিল করি না, প্রথম কথা। বাট হ্যাঁ, ইনভেস্টমেন্ট রিলেটেড যদি কোনো বই পড়তে চায়, তাহলে অবভিয়াসলি আমি সাজেস্ট করব, আমার তো মোস্ট ফেভারিট বই মর্গ্যান হাউসেলের সাইকোলজি অফ মানি, যেটা প্রচন্ড মানে মানে তোমার নলেজ একটা আলাদা লেভেলে চলে যাবে ওটা পড়লে, বা দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে। সেকেন্ড আমি বলবো নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ভীষণ ভালো বই। থার্ড আই উড সাজেস্ট ম্যাঙ্গো মিলিয়নার, রাধিকা গুপ্তার লেখা। তিনি এডেলওয়েজ মিউচুয়াল ফান্ডের সিইও, রাধিকা গুপ্তার লেখা। অথবা অথবা আমি অরে একটা রাখছি ওটার সঙ্গে, লেটস টক মানি বলে একটা বই রয়েছে মনিকা হালানের, সেই বইটাও খুব ভালো, মানে এইগুলো দর্শক বন্ধুরা পড়তে পারে। লেটস টক মানি তো পড়া উচিত। আর তুমি যদি আরেকটা আমাকে একটু অপশন অ্যালাউ করো, দেন আমি বলবো অঙ্কুর বারিকুর ডু এপিক শিট বা ডু এপিক মানি, এই দুটোর মধ্যে যে কোনো একটা বই খুব মন দিয়ে পড়তে। বাহ। আর সত্যি আমরা একেবারে শেষের দিকে, আর তোমার প্রথম পডকাস্ট, আশা করবো সব মানুষ বুঝুক ব্যাপারটা, টাকাটা। আচ্ছা, যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তারা যেন কনসিডার করে নেয়। ফোন সত্যি আমি খুব নার্ভাস ছিলাম, এটা আমার ফার্স্ট পডকাস্ট, মানে প্রচুর ক্লায়েন্টস কে হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স রয়েছে, বাট পডকাস্ট ক্যামেরার সামনে, হ্যাঁ, এটা সেটা ঠিক আছে। কিন্তু তুমি যেভাবে এটা কথা বলেছো সেটা অস্বাভাবিক। আর নাম্বার তো দেওয়াই আছে, আপনাদেরকেও বলবো এতক্ষণ থাকার জন্য খুবই ধন্যবাদ। আর দাদা, তোমার প্রথম পডকাস্ট, আমি একটা ফিডব্যাক সবার কাছে নিয়ে থাকি যারা প্রথম পডকাস্ট, একদম। তো কে পডকাস্ট কেমন লাগলো, মানে এখানে এমবিয়েন্স বা তোমার নিজস্বতা কেমন লাগলো? আমি অ্যাকচুয়ালি ঢুকেই আর কি বিষয়টা আমি বললাম ভাইকে যে তোমাদের এই সেটআপটা আমার টোটাল ভীষণ ভালো লেগেছে। প্রথমত আমি কখনো পডকাস্ট এর আগে কখনো শুট করিনি, তো আমি একদমই নভিস এই ব্যাপারে আর কি। এরকম ওই যে বললাম না যে একটা পডকাস্ট করে আমি আজকের থেকে নিজেকে আবার পডকাস্টার বলতে পারবো না, ডাইরেক্ট ইনভেস্টর, মানে ডাইরেক্ট ইনভেস্টিং প্ল্যাটফর্মের মতন আর কি। তো সেইভাবে আমি আজকের থেকে পডকাস্টার হয়ে গেছি এটা বলতে পারবো না। বাট হ্যাঁ, কে পডকাস্ট আমি তোমাদের ফেসবুক পেজ আমি ফলো করি অলরেডি, আমার সেখানে ফলো রয়েছে, লাইক করা রয়েছে। আর তোমাদের ইউটিউবের আমি একজন সাবস্ক্রাইবার, ইউটিউব প্ল্যাটফর্মের। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার আদার্স পডকাস্ট গুলো আমি দেখেছি, খুব এনরিচিং, আমার কাছে অ্যাটলিস্ট এনরিচিং লেগেছে। ডার্ক হয় আজকে, একটু একটু ডার্ক ধরনের হয়। তো আমি একদম অনেস্টলি বলছি, কোনো ডাইনামিক্যালির ব্যাপার নেই, আমি অনেস্টলি বলছি আমি একটু স্কিপ করেই দেখেছি, হ্যাঁ, মানে যে প্রেত তত্ত্ব বা আদার্স যেগুলো রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, ওভারঅল আমার আলোচনাগুলো খুব এনরিচিং লেগেছে। আর থ্যাংক ইউ এগেন যে তুমি আমাকে, অন্যরকম তো সবার টেস্ট একরকম হবে, হ্যাঁ একদম তাই। এবং তুমি আমাকে যোগ্য মনে করেছো যে এখানে ডেকেছো, এবং আমি তাতে ভীষণ ভীষণ খুশি। থ্যাংক ইউ দাদা।
আর আমার কাছে কিছু বলার নেই। আর আপনারা ফোন করুন নিজের টাকাটাকে ঠিক জায়গায় ইউজ করতে যদি চান, বা চান ভবিষ্যতে একটু কোটিপতি হই, তার জন্য কিন্তু দাদা আছে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের দাদা দেবজিৎ দা, আর ক্যামেরার পেছনে কিংসুক সেন। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ।